হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবার সাউথ এশিয়ান উইমেন্স রাইটস অর্গানাইজেশন থেকে ফেসবুকের লাইভে আপনাদের সাথে আসছি। আমাদের আজকের বিষয় হচ্ছে, আমরা সেই গত প্রোগ্রামে আমরা বলছিলাম যে আমরা ভ্যাকসিনেশন নিয়ে ইমিডিয়েটলি আপনাদের সাথে কথা বলবো। আজকে আমরা আমরা কিছু এক্সপার্টিসদের নিয়ে আসতেছি এবং কিছু স্টুডেন্ট যারা আন্ডার গ্রাজুয়েট লাইফ সায়েন্স পড়াশোনা করতেছে তাদেরকেও নিয়ে আসতেছি, এবং ওরা আপনাদেরকে বলবে অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা আমাদের কত দ্রুত নেওয়া উচিত এবং ভ্যাকসিনের জন্য কি করা উচিত, সেটা আজকে আমাদের এই আলোচনার বিষয় হবে। আমি আলোচনা শুরু করার আগে সরো থেকে একটা স্টেটমেন্ট দিতে চাচ্ছি। স্টেটমেন্টটা হচ্ছে যে আপনারা যে যেখানে আছেন, ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু কন্টিনিউ আপনারা যতগুলি টরন্টো পাবলিক হেলথের হেলথ অ্যান্ড সেফটি প্রসিডিওর এন্ড প্রোটোকল দেওয়া হয় সবগুলি ফলো করবেন। তার মধ্যে একটা হচ্ছে রেগুলার নিয়মিত মাস্ক পরা, 6 ফিট ডিস্টেন্স বজায় রাখা, এবং অলসো হাত ওয়াশ করা, এবং সবসময় বাইরে থেকে যে শপিং করে আসার পরে বা যে কিছু আনার পরে আপনারা এগুলি রেগুলার ডিসইনফেক্ট করবেন, এবং ডিসইনফেক্ট করার পরেই কিন্তু এইগুলিকে আপনারা ঠিক মতো করে প্রিজার্ভ করবেন, তার আগে নয়। এই জিনিসগুলি আপনারা কন্টিনিউ ফলো করে যাবেন, এবং আমরা চাই যে আপনারা কন্টিনিউ আমাদের সাথে থাকেন, যাতে যে কোনো ধরনের ভ্যাকসিন রিলেটেড এবং কোভিড-19 রিলেটেড যে কোনো ইনফরমেশন আসা মাত্রই আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এবং আমরা খুব ক্লোজলি দেখতেছি যে ভ্যাকসিনটা কিভাবে দেওয়া হচ্ছে, এবং আমরা কন্টিনিউ আমাদের অ্যাটেনশন রাখতেছি যে যে কোনো ধরনের ইনফরমেশন ভ্যাকসিন রিলেটেড এবং কোভিড-19 রিলেটেড যে কোনো ইনফরমেশন যত দ্রুত কমিউনিটিকে দেওয়া যায়, সে জিনিসটা আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করতেছি যাতে আমরা এই জিনিসটা দিতে পারি। এবং আমরা সবাইকে অনুরোধ করব যে সবাই যেন আনটিল ভ্যাকসিন দেওয়া না পর্যন্ত এবং ভ্যাকসিন দেওয়ার পরেও কন্টিনিউ যেন সবগুলি হেলথ অ্যান্ড সেফটি প্রসিডিওর ফলো করে এবং মেনে চলে। সো আজকের প্রেজেন্টেশনে আমি শুরুতে আমাদের যে সবাই আপনারা চেনেন, আমাদের সবার পরিচিত মুখ নাদিরা বেগম, যা মার্চ 2020 থেকে এই পর্যন্ত নাদিরা এবং আমাদের যারা হেলথ লাইফ সায়েন্সের স্টুডেন্ট, অন্যান্যরা যারা কমিউনিটির রিসোর্স পার্সন বলবো আমরা, তারা নিরলসভাবে চেষ্টা করে গেছে অ্যাজ মেনি ইনফরমেশন যেটা দরকার এখন এই মুহূর্তে এটাকে দিয়ে দেওয়ার জন্য। আমি শুরু করার আগে আরেকটা জিনিস বলতে চাইতেছি যে এই মুহূর্তে প্যান্ডামিকের সিচুয়েশনটা কি। আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের অন্টারিও গভর্নমেন্ট অ্যানাউন্স করছে, যেটা হচ্ছে আমরা বলবো ইমার্জেন্সি শাটডাউন, যেটাকে একদম এক্স্যাক্টলি লকডাউন। কারণ হইতেছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে ভ্যারিয়েন্ট আসছে সেটা দ্রুত ছড়াচ্ছে, এবং বর্তমানে আইসিইউতে 450 পেশেন্ট আছে, এবং সবাই প্রজেকশন করতেছে যে মিডল অফ দ্য এপ্রিল এটা 850 হয়ে যাবে। আমরা ওইটা পর্যন্ত যেতে চাই না, এবং এখন যে অ্যানাউন্সমেন্ট আসছে তাতে সবাইকে বলা হচ্ছে যে স্টে হোম থাকার জন্য, এবং যে কোনো ধরনের ইনডোর গ্যাদারিং বন্ধ করার জন্য। ম্যাক্সিমাম 5 জন বেশি আউটডোরে গ্যাদারিং করা যাবে না। আর লিমিট এনি কাইন্ড অফ ইন পার্সন শপিং, কোন স্টোরে 50% ক্যাপাসিটির ভিতরে লোক নেওয়ার কথা বলা হচ্ছে। আর নো পার্সোনাল কেয়ার সার্ভিসেস, আর ইনডোর আউটডোর ডাইনিং, টেক আউট, ডেলিভারি এন্ড ড্রাইভ থ্রু ইজ অ্যালাউ অনলি। কিন্তু ইনডোর ডাইনিং আর আউটডোর ডাইনিং টোটালি বন্ধ। আর যে কোনো ধরনের জিম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন এগুলো বন্ধ, এবং ডে ক্যাম্প ক্লোজ করা হইতেছে, এবং লিমিটেড ক্যাপাসিটি দেওয়া হচ্ছে ওয়েডিং, ফিউনারাল এন্ড রিলিজিয়াস সার্ভিসেস 15% ক্যাপাসিটি। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এই কোভিড-19 কন্টামিনেশনটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আসতেছে ওয়ার্ক প্লেস কন্টামিনেশন থেকে। আপনারা হয়তো শুনে থাকবেন যে রিসেন্টলি আমাদের টরন্টো স্টার একটা নিউজ আসছে যে যেটা হইতেছে অ্যামাজন ওয়্যার হাউসে মোর দেন অলমোস্ট 1000 ওয়ার্কার এফেক্টেড বাই কোভিড-19। এই বড় বড় সেক্টরগুলিতে, ম্যানুফ্যাকচারিং রিটেল সেক্টরগুলিতে যেখানে কোভিড-19 স্প্রেড হচ্ছে এবং সেখান থেকে ওয়ার্ক প্লেস থেকে কমিউনিটিতে চলে আসছে, আমরা রিকোয়েস্ট করব সরকারকে সেই সব জায়গায় যেন রোবাস্ট এনফোর্সমেন্ট দেওয়া হয় এবং কন্টিনিউ মনিটরিং করা হয় যে সেখানে হেলথ অ্যান্ড সেফটি পলিসি প্রসিডিওর ফলো করা হচ্ছে কিনা। এবং আমরা আবার সরকারের কাছে অনুরোধ করব সিক পে ডেটা যেন সে কনসিডার করে এবং দেয়, কারণ সিক পে ডেটা না দেওয়ার না কারণে
অনেক সিক ওয়ার্কারও কাজে যাচ্ছে, কারণ বাধ্য হয়ে, কারণ তারা কাজটা লুজ করতে চাচ্ছে না। এইটা হইতেছে মেইন কজ যে ওয়ার্ক প্লেস কন্টামিনেশন এফেক্টেড হচ্ছে। এই পর্যন্ত 59% COVID-19 কেসের এফেকশনটা কিন্তু ওয়ার্ক প্লেস থেকে আসতেছে। সো উই ওয়ান্ট to see that everyone is safe and the end of the time, so we requesting and urging the government take it in a serious way. So আমি এখন আর কথা বাড়াচ্ছি না, আমি এখন আমাদের সবার প্রিয় মুখ নাদিরা বেগমকে বলবো, তুমি তোমার প্রেজেন্টেশন শুরু করো। নাদিরা প্রফেশনাল ফিজিশিয়ান ফ্রম বাংলাদেশ, এবং এখানেও সে ডক্টর অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতেছে, এবং অলসো সে সবগুলো পরীক্ষা এই পর্যন্ত মানে প্রসিডিউরের ভিতরে আছে, এবং নাদিরা লং টাইম স্যারের সাথে কাজ করতেছে। আমাদের সবাইকে যে কোনো সময় হেলথ রিলেটেড ইনফরমেশনের জন্য আমরা নাদিরাকে যে কোনো সময় অ্যাক্সেস করি। নাদিরা, প্লিজ ওয়েলকাম, and you can start it. থ্যাংক ইউ সুলতান আপা এই কাইন্ড ওয়ার্ডস গুলার জন্য। বাট আমি খুবই হ্যাপি যে আমি কমিউনিটি ওয়ার্কে নিজেকে ইন্টিগ্রেট করতে পারছি, আমার কমিউনিটির জন্য কিছু কাজ করতে পারছি। বাট টুডে আমি আমার চেয়ে বেশি ফোকাস করবো আমাদের দুজন ইউথ লিডার আছে যারা আসলে আমাদের ফিউচার, আই উইল সে দ্যাট। তারা দুইজনই আপনার ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ টরন্টোতে লাইফ সায়েন্সে। সো ওরা এগুলা নিয়ে অনেক বেশি রিসার্চ করে। ওরা আপনার মলিকুলার লেভেলের এবং আপনার মাইক্রোবায়োলজিক লেভেলের যে আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো অর্গানিজমের যে আপনার বেসিক স্ট্রাকচার, দে নো ইট বেটার। সো ফার্স্ট অফ অল আমি তাদের বলবো দুজনকে নিউ ভ্যারিয়েন্ট জিনিসটা কি একটু এক্সপ্লেন করতে। তো আমি ফার্স্ট ওয়েলকাম জানাবো মাহিমা। Okay, so you can start. Now floor is open for you. Thank you so much for the introduction. I'm actually third year university, but me and my peer Protichi today, we're going to be discussing about the COVID-19 variants of concern, also known as VOX. Before we talk about VOX, I'm going to provide a brief introduction about what a variant is. A variant is basically a mutated or a different form of the original virus. So what happens is that over time, as a virus infects more people, it has to replicate its genetic code more. So it replicates, the more it replicates its genetic code, the greater chances for errors or mutations. You can think of it like typos. So a variant is officially identified as a variant when enough mutations have occurred in a small or minor region of the genetic code that will result in change. So at this point, we are into a year with this virus, and it's affected millions of people, and it's replicated its genetic code billions of times. So errors have been incorporated, which have resulted in the variants that we are seeing today. And Protichi will introduce some of these variants. But before I pass it over to Protichi, I just wanted to say that the formation of new variants was not exactly a surprise. It was fully expected, because viruses mutate all the time. It's just what they do. In fact, mutations are what allows viruses like the swine flu, MERS, and SARS-CoV-2 to jump from animals to humans in the first place. So Protichi, you can discuss about the variants now. I would like to intervene for just a couple minutes, because just for the convenience of our Bengali listener and speaker, whatever আমি ও যেটা বলেছে সেটা আসলে আমি যদি খুব প্লেন বাংলায় বলতে চাই, যে ভাইরাসের আপনার ধর্মই হলো যে ও আপনার চেঞ্জ হতে হতে হিউম্যান বডির সাথে অ্যাডাপ্টেড হয়ে যাবে ওভার টাইম। হ্যাঁ, এটা কারো দ্রুত হয়, কারো ওভার টাইম হয়, কারো আপনার ইভেন ডেকেড, মোর দেন ডেকেডস লেগে যায়। তো এই সময়ে আমরা ছোটখাটো মিউটেশন হতেই থাকবে। যখন অ্যানিমাল থেকে প্রথম হিউম্যান বডিতে আসছে, ওরা একটা অ্যাডাপ্টিবিলিটির মধ্যে দিয়ে গিয়েছে। যখন চায়না থেকে আপনার সারা জায়গায় ছড়িয়ে পড়ে, তখন একটা কিন্তু ছোটখাটো মিউটেশনটাকে আমরা কখনোই ধরি না, বিকজ দিস ইজ দ্য নেচার অফ ভাইরাস। যখন আপনার মিউটেশনটা খুব বেশি আপনার ধরেন খুব আপনার এক্সটেন্সিভ পর্যায়ে হয়, দেন এই মিউটেশনটাকে আমরা একটা ডেঞ্জার পর্যায়ে দিই। অ্যাট দিস পয়েন্ট যেটা হলো যে মিউটেশনটা এমন জায়গায় গিয়েছে যে এটা আমরা ইগনোর করতে পারছি না, এবং এটাকে আপনাকে যেটা বলা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, যেটা আমাদের জন্য কনসার্নিং ইস্যুস। তো মেইন বটম লাইন যে মেসেজ হলো যে ভ্যারিয়েন্টস গুলা আপনার আমাদের মধ্যে বিভিন্ন ধরনের COVID-19 ভ্যারিয়েন্টস ছড়িয়ে পড়েছে, এবং এটা আসলে কনসার্নের বিষয়। সো নাও ওয়েলকাম প্রতিচি। সো নাও ফ্লোর ইজ ইয়োর। Thank you, Mahi and Auntie Nadira Auntie, for
So yeah, thank you, Nadia and Mahi, for going over what variants are and then also explaining that currently we have some variants within our society. But before that, I'd like to talk about some of the variants that are causing concern for researchers, especially as they've seen that the transmissibility rate, as in how quickly it spreads from one person to another, the virus has changed in these variants from the wild type, like the original virus it was. They have also seen that the severity of the disease, how like uh, dangerous the virus has become in this variant. They're still determining how dangerous it is, but they've seen that there's been a difference in virulence. They've also seen that vaccine effectiveness and diagnostic testing. So the current nasal swab testing, it might differ because these variants might be harder to test for using the current procedures we have in place and how effective these current vaccines we have, like as in Moderna, Pfizer, AstraZeneca, Johnson & Johnson, these vaccines might work differently for these variants. And we call them variants of concern because they're different from the original and different, whether it's in a good way or in a bad way, it's still being studied by the CDC and then the World Health Organization. So we still don't know if it's very severe, like all the symptoms, the virulence, how quickly it spreads, we still don't know, but it's been still studied heavily. So some of the variants of concern that we have seen in Ontario, especially in Canada, especially in Ontario, is the first one is B117. It was first identified in the United Kingdom. And then there has been a number of cases, an outbreak in a long-term care facility in Barrie, Ontario. And there has been a significant number of cases there since there was an outbreak of this variant. Then second, we have the variant from South Africa, B1351. There has been a few cases of this variant in both British Columbia and Ontario. And then third, we have the variant from Brazil, P1. We still have not seen any cases of this variant in Canada yet. And I would like to stress again that these variants are being studied heavily by the CDC in the United States and also by the World Health Organization. And we're studying how quickly it spreads from person to person, how much it affects the person, whether they change the symptoms that the person shows, and if we can still use the vaccines that we have that's been currently administered to the public, and whether they can be easily checked for, like tested using the same methods we have been using for the last year. So I'd like to give it back to Nadia. She will explain more about the vaccines that are being currently administered worldwide. Yeah, Nadia. Yeah, okay. Thank you, Protichi and Mahima, for your bold efforts. So before going to vaccine, আমি ভ্যাকসিনে যাওয়ার আগে আমি প্রতিচির কথাগুলো একটু আপনার সিম্পলি বলতে চাচ্ছি যে ভ্যারিয়েন্টস গুলো কেন কনসার্ন, এটা এখনো 100% কেউ বলতে পারবে না দিস ইজ দ্য রিজন এই জন্য কনসার্ন, বাট কিছু এটা স্টাডি হচ্ছে ডব্লিউএইচও দিয়ে, আপনার বিভিন্ন রিসার্চ ওয়ার্ল্ড লিডিং যে সায়েন্টিস্ট বা রিসার্চাররা রিসার্চ করে যাচ্ছেন, তারা চারটা জিনিসের উপর ফোকাস করছে। একটা হলো যে এটা আসলে ট্রান্সমিসিবিলিটি, মানে একজন থেকে আরেকজনের কত দ্রুত যাচ্ছে, এটা ভিরুলেন্স মানে এটা কতটুক আপনার ক্ষতি করতে পারে হসপিটাল থেকে, হসপিটালাইজেশন শুরু থেকে আপনার কমপ্লিকেশন ইভেন ডেথ, এবং কারেন্ট যে ভ্যাকসিন গুলো আছে এটা আসলে ইফেক্টিভ কিনা, এবং হলো যে আপনার কারেন্ট যে ডায়াগনস্টিক যে আপনার কিটস গুলো আছে এগুলো ইফেক্টিভ কিনা। স্টিল এখন পর্যন্ত আমাদের মাঝে কোনো এভিডেন্স নাই যে এটা মোর ভিরুলেন্ট, বাট এটা আন্ডার স্টাডি। এবং আপনার যে রিসার্চটা ইউকেতে হচ্ছিল, ওরা আপনার কনক্লুশনে পৌঁছেছিল যে ওদের ভ্যারিয়েন্টটা 70% মোর ট্রান্সমিসেবল, মানে হলো যে ফার্স্ট অরিজিনাল যে ভাইরাসটা ছিল কোভিড-19, ওটার থেকে যে এটার যে মিউট্যান্ট ফর্মটা এটা 70% বেশি ট্রান্সমিশন হবে। আর হচ্ছে যে ট্রান্সমিশন বলতে একটা ভাইরাস সাধারণত আপনার অরিজিনাল যে ভাইরাসটা আপনার একজন থেকে 3 জনের মধ্যে যেতে পারতো, এটা হলো আপনার মোর দেন আপনার 5 থেকে 10%কে পিপলকে এফেক্টেড করতে পারবে। এখন পর্যন্ত যে ভ্যাকসিন গুলো আছে তারা দেখছে যে আসলে মিউটেন্টটা এমন পর্যায়ে হয়নি যে ভ্যাকসিনটা আসলে কাজ করছে না, ভ্যাকসিন কাজ করছে, বাট স্টিল ইটস আন্ডার আপনার স্ক্রুটিনি, কারণ মাস পিপলের ওপর না হওয়া পর্যন্ত বা একটা সার্টেন পিরিয়ড না যাওয়া পর্যন্ত আসলে এটা বলা যাবে না।
So still now we're in a good situation, and variant যে দুইটা ভ্যারিয়েন্ট ইউকে এবং সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট আপনার কানাডাতে পাওয়া গিয়েছে। ব্রাজিলে যেটা হচ্ছিল সেটা এখন পর্যন্ত আসে নাই। সো বাট স্টিল কানাডার যে রিসার্চার আছে, সায়েন্টিস্টরা আছে, দে আর কিন আই অন দিস, অ্যান্ড ভেরি সুন আমরা কোনো ধরনের নতুন ইনফরমেশন হলে আমরা এখানে আপনাদের জানাবো। আচ্ছা, এখন আমি ভ্যাকসিন পার্টটাতে চলে যাচ্ছি, যেটা আসলে মোর আপনার কনসার্নিং ইস্যু রাইট নাও। ওয়াই গেট ভ্যাকসিন? আমরা ভ্যাকসিন কেন নিব? আমরা অনেকবার বলেছি, আমরা আবারও বলছি যে ভ্যাকসিনটা নিব যাতে আমরা আমাদের কমিউনিটিতে একটা মাস প্রোটেকশন তৈরি করতে পারি। মাস প্রোটেকশন মানে হলো যে একটা কথা আছে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি মানে হলো যে একটা কমিউনিটির যখন 75% পিপলের যদি আপনার ইমিউনিটি থাকে, বাকি 25% পিপল এমনিতেই আপনার প্রোটেক্টেড হয়ে যায়। ভ্যাকসিনের মূল উদ্দেশ্য হলো যে 75% পিপলকে আপনার প্রোটেকশন দেওয়া এগেইনস্ট কোভিড-19। এখন প্রোটেকশন হলো বিভিন্ন লেভেলের হতে পারে, যে আপনি কোনো ইনফেকশনই হবে না, অথবা ইনফেকশন হলেও সেটা মাইল্ডলি হবে, সেটা হসপিটালাইজেশন পর্যন্ত যাবে না, এবং ডেথ অবশ্যই আমরা অ্যাভয়েড করব। আর উল্টা দিকে অন দি আদার হ্যান্ড আমি যদি বলি ভ্যাকসিন না হলে আমরা পিছন থেকে ধরে, যেমন ডেথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তা না হলে হসপিটালাইজেশন, তা না হলে আপনার সিভিয়ারিটি অফ দ্য মানে লাইফের কোয়ালিটিটা অনেক নেমে যাওয়া এবং লং টার্ম সিকুয়েলি বা কনসিকুয়েন্সেস থাকা। আর নো ইনফেকশনটা হলো আপনার সবচেয়ে দূরের ব্যাপার, যে কোভিড ভ্যাকসিনেশন না থাকলে। প্রতিটা গভর্নমেন্টেরই আপনার মূল টার্গেট হলো যে কমিউনিটিতে 75% পিপলের ভ্যাকসিনেশন দিতে হবে। আমাদের কমিউনিটি হলো সাউথ এশিয়ান কমিউনিটি, স্পেশালি বাংলাদেশি কমিউনিটি। আমাদের মূল টার্গেট হলো যে আমরা আমাদের কমিউনিটিকে যদি ভ্যাকসিনেশন করতে পারি, এবং এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চলছে, 75%কে যদি ভ্যাকসিনেশন করা যায়, তাহলে এই যে আপনার যে একটা সার্কেল, ভিসিয়াস সাইকেল, যে আপনার কোভিড এর যে ভিসিয়াস সাইকেলটা, এটাকে আপনি ডিফাইন করা যাবে। তার মানে যে এদের যে বিষ দাঁত আছে সেটা ভেঙে ফেলা যাবে। এখন আমি আসি আমাদের মেইন জিনিসে, যে ভ্যাকসিন ইফিকেসি। দুইটা এখন খুবই কনফিউশন চলছে, যেহেতু 4টা ভ্যাকসিন আমাদের হাতে, উই হ্যাভ মেনি চয়েসেস। তো আমরা চুজ করছি, আমরা কমিউনিটি পিপলরা চুজ করছি, এবং আমাদের যে আপনার অথরিটি আছে তারাও চুজ করছে, যে কারণে মানুষের মধ্যে একটা জেনারেল কনফিউশন এন্ড মিথ তৈরি হচ্ছে। তো এই মিথটাকে ভাঙার জন্য আজকে আমাদের এই প্রেজেন্টেশনটা। তো আমরা প্রথমেই জানাবো যে আসলে ভ্যাকসিন ইফিকেসি কি, যেটা আমাদের জানা উচিত, জেনে শুনে যেন আমরা ডিসিশনটা নিই। এর জন্য এভিডেন্সের জন্য আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি টাইম টু টাইম আপনাদের ভিডিওটা বুঝিয়ে বলবো যে আসলে কি হচ্ছে। This is the new one-dose COVID-19 vaccine from Johnson & Johnson. In early March, more than 6,000 doses were supposed to be shipped to the city of Detroit, Michigan. But the mayor said, no thanks. Moderna and Pfizer are the best, and I am going to do everything I can to make sure the residents of the city of Detroit get the best. He was referring to these numbers, the vaccine's efficacy rates. The vaccines from Pfizer-BioNTech and Moderna have super high efficacy rates, 95 and 94%. But Johnson & Johnson, just 66. And if you only look at these numbers, it's natural to think that these vaccines are worse than these. আমি এখানে একটু স্টপ করছি, কারণ আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, আসলে ভ্যাকসিন এফিকেসিটা কি। এবং আপনার মিশিগানের মতো কোনো মেয়র যদি এরকম অথরিটি পাওয়ার যদি কাউকে বলে যে আসলে মডার্না এন্ড ফাইজার বেস্ট এন্ড আমরা জনসন নিব না, তাহলে এটা মানুষের মধ্যে তাদের যে একটা সন্দেহ ছিল সেটা আরো পাকাপোক্ত হয়। এখানে এই নাম্বারগুলো দেখলে 95%, 94%, 92%, 98, 67, 66 দেখলে মনেই হতে পারে যে আসলে আমরা ফাইজার নিব, মডার্না নিব, আমরা এই দুটো ভ্যাকসিন নিব না। বাট এফিকেসি রেটটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি, তার আগে আপনারা এই ভিডিওটা আরেকবার দেখেন। But that assumption is wrong. These numbers are arguably not even the most important measure of how effective these vaccines are. To understand what is, you first have to understand what vaccines are even supposed to do. A vaccine's efficacy rate is calculated in large clinical trials, when the vaccine is tested on tens of thousands of people. Those people are broken into two groups. Half get the vaccine and half get a placebo.
Then they're sent out to live their lives while scientists monitor whether or not they get COVID-19 over several months. In the trial for Pfizer-BioNTech, for example, there were 43,000 participants. In the end, 170 people were infected with COVID-19. And how those people fall into each of these groups determines a vaccine's efficacy. If the 170 were evenly split, that would mean you're just as likely to get sick with the vaccine as without it, so it would have a 0% efficacy. If all 170 were in the placebo group and 0 people who got the vaccine were sick, the vaccine would have an efficacy of 100%. With this particular trial, there were 162 in the placebo group and just 8 in the vaccine group. It means those who had the vaccine were 95% less likely to get COVID-19. The vaccine had a 95% efficacy. আচ্ছা, এখানে আমি স্টপ করছি। আসলে যখন একটা ভ্যাকসিন তৈরি হয় এবং সেই ভ্যাকসিনটা মানুষের উপর দেওয়া হয়, এর আগে পর্যন্ত সাধারণত 3টা আপনার ফেজ থাকে একটা ক্লিনিক্যাল ট্রায়ালে। এবং ফেজ 1 হলো এটা খুব লিমিটেড কিছু পার্সনের উপর দেওয়া হয়, যেমন 10 থেকে 20 জন, এর বেশি মানুষের উপর দেওয়া হয়। এর মেইন জিনিসটা হলো যে আসলে ভ্যাকসিনটার থেরাপিউটিক লেভেল কত এবং কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এটা আসলে ইলিমিনেট করা হয়। সেকেন্ড ফেজে আরেকটু আপনার পার্সেন্টেজ বাড়ানো হয়, মেবি 200, মেবি সামথিং লাইক দিস, আমি নাম্বারটা জানি না, দেখার জন্য আসলে ভ্যাকসিনের আসলে এফিকেসিটা কত। তারপর সেটা আপনার ম্যাস পিপলের উপর দেওয়া হয়, থাউজেন্ডস, অ্যাটলিস্ট থাউজেন্ডস পিপলের উপর দেখা হয় যে আসলে এটার এফিকেসিটা কত। এখন মডার্না আপনার ফাইজারের যে ভ্যাকসিনটা, এটা নিয়ে আমি যদি আলোচনা করি, ফাইজার আপনার টোটাল 4300 পিপলের ওপর আপনার স্টাডি করেছে। তো একটা আপনার র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়ালে যে স্টাডিটা হয়, ওরা হাফ পিপলকে একটা গ্রুপে রাখে, সেটাকে বলে প্লেসিবো গ্রুপ, আরেকটা হাফকে আপনার গ্রুপে রাখে, সেটাকে বলে ভ্যাকসিন গ্রুপ। প্লেসিবো গ্রুপে ওরা ভ্যাকসিনটা দেয় না বা ভ্যাকসিনের যে কম্পোনেন্টটা দেয় না, কিন্তু ভ্যাকসিন গ্রুপে ওরা ভ্যাকসিনের কম্পোনেন্টটা দেয়। কিন্তু দুই গ্রুপের কেউই জানে না যে কে ভ্যাকসিন পেয়েছে, কে প্লেসিবো পেয়েছে। প্লেসিবো বলতে পারেন যে শুধু পানিও দিতে পারে বা অন্য কোনো কিছু, বাট তারা কেউই জানবে না। তো 4300 পিপলকে আপনার এই স্টাডিতে আপনার র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল থার্ড ফেজে এটা করার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের ওভারটাইম মনিটর করা হয়েছে। মনিটর করার পর দেখা গেছে যে এই দুই গ্রুপের মানে 4300 এর পিপলের থেকে 170 জনের আপনার কোভিড ইনফেকশন হয়েছে। ওরা যখন এটাকে সেগ্রিগেট করলো দুইটা গ্রুপে, দেখলো যে আপনার ভ্যাকসিন যারা পেয়েছে তাদের মধ্যে থেকে 8 জনের আপনার কোভিড হয়েছে, আর ভ্যাকসিন যারা পায় নাই তাদের মধ্যে আপনার 162 পিপলের হয়েছে। এখন যদি এরকম হইতো যে আপনার 170 জনের মধ্যে 85 পিপলের আপনার ইনফেকশন হয়েছে যারা ভ্যাকসিন পেয়েছে, এবং 85 পিপলের আপনার ইনফেকশন হয়েছে যারা আসলে ভ্যাকসিন পায় নাই, তাহলে আমরা বলতাম এফিকেসি রেট 0। তার মানে ভ্যাকসিন পাক আর না পাক এতে কোনো ডিফারেন্স নাই, যে কারোই আপনার ইনফেকশনটা আপনার হতে পারে। কিন্তু এখানে দেখা গিয়েছে আসলে 162% ছিল প্লেসিবো গ্রুপে যাদের আপনার ইনফেকশন হয়েছে, আর মাত্র 8 জন ছিল আপনার ভ্যাকসিন গ্রুপে যাদের ইনফেকশন হয়েছে। এইভাবে ওরা একটা রেট আপনার ক্রিয়েট করে, এটা হলো আপনার 95%। এখন আমি যদি আরো সহজ করে বলতে চাই, সেটা হলো যে আমাদের যদি ফ্যামিলিতে 10 জন মানুষ থাকে, 10 জনই যদি আপনার ভ্যাকসিন পেয়ে থাকে এবং 10 জনের ভ্যাকসিন পাওয়ার পর 7 জনের আপনার ইনফেকশন হয়েছে অথবা ইনফেকশন হওয়ার পর তাদের কোনো সমস্যা হয় নাই, আর 3 জনের আপনার ইনফেকশন হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই ভ্যাকসিনটার আপনার এফিকেসি রেট হলো আপনার 95%। দ্যাট মিনস আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন, আপনার COVID-19 ইনফেক্টেড হওয়ার চান্সেস হলো আপনার 95% লেস দেন যে ভ্যাকসিন পায় নাই। তো এখন এই নাম্বারটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে পরবর্তী যে আপনার দুইটা ভ্যাকসিন এসেছে, অ্যাস্ট্রাজেনেকা যেটা বলে 66%, এবং তারপরে এসেছে আপনার জনসন এন্ড জনসন যেটা হলো 34%। পিপল হয়তো ভাবে যে ও আচ্ছা, আমি যদি একটা ভ্যাকসিন নেই আমার শরীরে ইমিউনিটি গ্রো করবে 66%। ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো যে আপনি ভ্যাকসিন নিলে আপনার শরীরে ইমিউনিটি 100%ই গ্রো করবে, আপনার 66% চান্সেস থাকবে যে আপনি কোভিড দিয়ে ইনফেকশন হবে না দেন যে ভ্যাকসিন নেয়নি। আপনাদের যদি ফার্দার আরো কোশ্চেন থাকে এটা নিয়ে, আমি আরো আপনাদের বুঝিয়ে বলবো। আমরা এখন ফার্দার আসলে আরো আপনার ভিডিওটা দেখি আরো ক্লিয়ার করার জন্য কনসেপশনটাকে। Now, this doesn't mean if 100 people are vaccinated, 5 of them will get sick.
Instead, that 95% number applies to the individual. So each vaccinated person is 95% less likely than a person without a vaccine to get sick each time they're exposed to COVID-19. And every vaccine's efficacy rate is calculated in the same way. But each vaccine's trial might be done in very different circumstances. So one of the biggest considerations here when we look at these numbers is the timing in which these clinical trials were performed. This is the number of daily COVID-19 cases in the US since the pandemic began. The Moderna trial was done completely in the US, here in the summer. The Pfizer-BioNTech trial was primarily based in the US too, and at the same time. Johnson & Johnson, however, held their US trial at this time, when there were more opportunities for participants to be exposed to infection. এখানে যদি আমরা স্টপ করি, এটার মেইন যে আপনার মেসেজটা হলো যে উনি হলো ভদ্রমহিলা হলো আপনার মাইক্রোবায়োলজিস্ট আপনার ইউনিভার্সিটি ওয়াশিংটনে। উনি যেটা বলতে চাচ্ছেন, আমরা যদি প্রত্যেকটা ভ্যাকসিনের মডার্নার সাথে আমরা যদি ফাইজারের সাথে যদি জনসনকে তুলনা করতে চাই, তাহলে ভ্যাকসিনটা হতে হবে যে কোন সময়ে হয়েছে এবং কোন পিপলের উপর হয়েছে। তাহলে আমরা একটা ভ্যাকসিনের সাথে আরেকটা ভ্যাকসিন ইন্ডিভিজুয়ালি তুলনা করতে পারবো। বাট মডার্না এবং ফাইজার এই ভ্যাকসিন দুইটা সাধারণত ইউএস বেসড, এবং এই এদের যে ক্লিনিক্যাল ট্রায়ালটা সাধারণত আপনার ইউএস বেসড আর ইউএস পিপলের উপরই করা হয়েছে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড জনসন এন্ড জনসন বা আপনার অ্যাস্ট্রাজেনেকা বলেন, এরা হলো যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড করেছে বিভিন্ন ডিফারেন্ট পিপলের উপর, এবং টাইমটাও ছিল ডিফারেন্ট। আপনি যদি দেখেন এখানে মডার্না এন্ড আপনার ফাইজার ওরা অগাস্ট থেকে আপনার নভেম্বর পর্যন্ত, এই সময়টা ছিল সামার, এবং এই সময় কিন্তু আপনার ইনফেকশন রেটটা অনেক কম ছিল। ওয়ারেজ আপনার জনসন আপনার শুরু করেছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, দেখেন এখানে একটা স্পাইক হয়েছে এবং এই সময়ের মধ্যে ভ্যারিয়েন্ট গুলো অলরেডি চলে এসেছে। তো আমরা কখনোই একটা ভ্যাকসিনের সাথে আরেকটা ভ্যাকসিনের তুলনা করতে পারবো না যদি না এটা সেম পিপলের ওপর এবং সেম কান্ট্রিতে হয়ে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এই ধরনের যে ট্রায়াল গুলো দেওয়া হয় সবসময় হেলদি অ্যাডাল্ট নেওয়া হয়, যাতে কোনো ধরনের আপনার, যেহেতু তারা টেস্টিং পার্সন, তাদের উপর কোনো ধরনের এমন ইম্প্যাক্ট না হয়। বাট ইন রিয়েলিটি, ইন রিয়েল লাইফ আমরা কিন্তু এটা কোনো আপনার শুধু হেলদি অ্যাডাল্টকে দিচ্ছি না, আমরা দিচ্ছি আমাদের যারা মোস্টলি আপনার ভালনারেবল 70-র উপরে। আপনার এমন হতে পারে যে তার অনেক ডিজিজ আছে, এর জন্য দেখা যায় যে সাইড ইফেক্ট অনেক সময় কিছুটা আপনার সুইচড হয়ে আসে, যেটা আসলে অ্যাজ ইউজুয়াল সাইড ইফেক্ট ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়নি। ইন দ্য সেম ওয়ে আমি বলবো যে আপনার যে ভ্যাকসিন যে ইফেক্টিভনেস সেটাও আপনার ডিফারেন্ট হতে পারে রিয়েল লাইফ। আর যে আমি একটা বললাম যে আপনার একটা ভ্যাকসিনের আপনার 3টা ফেজ থাকে, একটা হলো ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এটা হলো পিপলের উপরে দেওয়ার আগে এই 3টা ফেজ। আরেকটা ফেজ যেটা বলে ফেজ 4, এটা হলো রিয়েল লাইফ সিচুয়েশনে আপনি যখন ভ্যাকসিন দিবেন, যেমন এখন হচ্ছে, এখন মডার্নার আপনার ভ্যাকসিন পাচ্ছে, কেউ ফাইজারের পাচ্ছে, কেউ জনসন পাচ্ছে। এটা হলো রিয়েল লাইফ, যে আপনার 70 এজ পিপল আছে, আপনার অসুস্থ পিপল আছে, আপনার এটার জন্য আসলে একটা টাইম লাগে এবং সেই টাইমটা আমি এখনো পার হইনি। সো আমি ফার্দার প্রসিড করছি। And most of their trial took place in other countries, primarily South Africa and Brazil. And in these other countries, not only were case rates high, but the virus itself was different. The trials took place as variants of COVID-19 emerged and became dominant infections in these countries, variants that are more likely to get participants sick. In South Africa, most of the cases in the Johnson & Johnson trial were that of the variant, not the original strain that was in the US over the summer. And despite that, it still significantly reduced infections. If you're trying to make one-to-one head-to-head comparisons between vaccines, they need to have been studied in the same trial with the same inclusion criteria in the same parts of the world at the same time. If we were to take Pfizer and Moderna's vaccine and redo their clinical trial at the same time that we did J&J's clinical trial, we might see quite different efficacy numbers for those. These efficacy numbers really just tell you what happened in each vaccine's trial, not exactly what will happen in the real world. But many experts argue this isn't even the best number to judge a vaccine by anyway.
because preventing any infection at all is not always the point of a vaccine. The goal of a vaccine program for COVID-19 is not necessarily to get to COVID-0, but it's to tame this virus, to defang it, to remove its ability to cause serious disease, hospitalization, and death. It helps to look at the different outcomes of an exposure to COVID-19 like this. The best case scenario is you don't get sick at all. The worst case is death. In between, there's being hospitalized, severe to moderate symptoms, or having no symptoms at all. This is the new one-dose clinical trial. We might any infection is you don't get sick at all. The worst case is death. In between, there's being hospitalized, severe to moderate symptoms, or having no symptoms at all. আচ্ছা, এখানে আসলে এখন কথা আসে যে আসলে কোভিড-19 ভ্যাকসিনটা আসলে কি? ভ্যাকসিন আসলে একটা প্রিভেন্টিভ মেডিসিন বলতে পারেন। কিছু ভ্যাকসিন আছে যেমন লাইফ টাইম ইমিউনিটি দেয়। আমরা যদি বলি মিজলস, এটার 2টা ডোজ পেলে, অথবা আপনার পোলিও 2টা ডোজ পেলে, এবং আপনার পক্স, এটা আসলে পৃথিবী থেকে এই ডিজিজগুলো উঠিয়ে গিয়েছে, কারণ এটা হলো আপনার লাইফ টাইম ইমিউনিটি দেয়। এই ভ্যাকসিনটা পেলে মানুষজন পড়বে নো ইনফেকশন, মানে আপনার কোনো ইনফেকশন হবে না আপনার লাইফ টাইম। বাট কোভিড-19 এর যে আপনার ভ্যাকসিনের যে মোটোটা ছিল, এটা আসলে নো ইনফেকশন না, এটা ছিল যে আসলে ওয়াইল্ড যে ভাইরাসটা সেটাকে টেম করা। টেম মানে হলো আপনার ডোমেস্টিক, যেটা হচ্ছে আমরা পেট যে আমরা ঘরে যে বিড়াল পালি, ওরা তো আসলে ওয়াইল্ড না, আর আপনার বন্য বিড়ালও আছে। তো ব্যাপারটা হলো যে বন্য ভাইরাসটাকে আপনাকে ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে আসলে টেম করা, এবং যে আপনার কোভিড-19 এর যে সাইকেলটা, যেটাকে ভিসিয়াস সাইকেল বা আপনার ফ্যাং বলা হয়, যে আপনার ফ্যাং মানে হলো সাপের বিষ দাঁত বা ড্রাকুলার দাঁত বলতে পারে, সেটাকে ভাঙা। এর জন্য যেটা হলো যে ভ্যাকসিন নিলে আপনার একটা কোভিড-19 এর একটা স্পেকট্রাম আছে, ডেথ, হসপিটালাইজেশন, সিভিয়ার সিমটম, আপনার মডারেট সিমটম, নো সিমটম এন্ড নো ইনফেকশন। এখন আপনার এট দ্য সেম টাইম আপনার ভ্যাকসিনটাও এইভাবে কাজ করতে পারে। তো বেস্ট কেস সিনারি হলো নো ইনফেকশন, কিন্তু আমাদের কারেন্ট যে কোভিড-19 ভ্যাকসিন আছে, আমাদের মূল টার্গেট নো ইনফেকশন না, আমাদের টার্গেট হলো যে যদি কারো ইনফেকশন হয়ে থাকে সেটা যেন আপনার মডারেট হয়, অথবা আপনার এই যে রেড জোনটা এই পর্যন্ত না যায়। তো আমাদের যে কোভিড-19 এর যে আপনার ভ্যাকসিন গুলো আছে, এরা পুরোপুরি আপনার সাকসেসফুল, কারণ হয়েছে যে আপনার মডার্নার বা আপনার ফাইজার বা যে কোনো ভ্যাকসিনই আপনার যে নিয়েছে, এটা আসলে এন্ড রেজাল্ট দেখা গিয়েছে যে পুরো ডোজ নেওয়ার পর সাধারণত আপনার কোনো ডেথ বা এরকম কিছু হয় নাই। অন দি আদার হ্যান্ড, যারা ভ্যাকসিনেটেড ছিল না তাদের মধ্যে ডেথ হয়েছে। In the absolute best circumstances, vaccines give you protection all the way to here. But realistically, that isn't the main objective of COVID-19 vaccines. The real purpose is to give your body enough protection to cover these possibilities. So if you do get an infection, it feels more like a cold than something you'd be hospitalized for. And this is one thing that every one of these COVID-19 vaccines do well. In all these trials, while some people in the placebo groups were hospitalized or even died from COVID-19, not one fully vaccinated person in any of these trials was hospitalized or died from COVID-19. আচ্ছা, এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে কোনো ভ্যাকসিনই কেউ যদি ফুল ডোজ পেয়ে থাকে তাহলে আপনার কোনো হসপিটালাইজেশন, কোনো ডেথ ছিল না। বাট এখানে একটা কোশ্চেন আছে, বাংলাদেশে একটা এরকম ঘটনা হচ্ছে যে আপনার একটা ডোজ পাওয়ার পরে অনেকেই হসপিটালাইজড হয়েছেন, এবং দুঃখজনক হলো যে আমাদের অনেক আত্মীয়স্বজন মারা গিয়েছেন একটা ডোজ অ্যাস্ট্রাজেনেকার পাওয়ার পরে। এখন এখানে কিছু কথা আছে, ভ্যাকসিনটা আসলে খুবই সেন্সিটিভ, টেম্পারেচার সেন্সিটিভ, এবং এনভায়রনমেন্টাল যে ব্যাপার আছে সেগুলো খুবই সেন্সিটিভ। একটা ভ্যাকসিন ইফেক্টিভলি দেওয়ার আগে তার কোল্ড চেইন মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, এবং ফুল ডোজ। তো একটা আপনার ভ্যাকসিন দেওয়ার পরে আসলে হাফ ইমিউনিটি পিপলে গ্রো করে, এবং সেইটা গ্রো করতে 2 সপ্তাহ সময় লাগে। এখন কেউ যদি এই 2 সপ্তাহ পিরিয়ডের মধ্যে ইনফেক্টেড হয়ে থাকেন, তাহলে তো তার ইমিউনিটি আসার আগে সে ইনফেক্টেড হয়ে গেছে, সুতরাং বডি আসলে প্রিপেয়ার ছিল না। এবং ভ্যাকসিন নেওয়াটাও আপনার নেওয়ার আগে আসলে ভ্যাকসিনটা কোনোভাবে কিভাবে প্রিজার্ভ করা হয়েছিল, আসলে চেইন মেনটেন করা হয়েছিল কিনা, প্রপার টেম্পারেচারে মেনটেন করা হয়েছিল কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো বাংলাদেশে যে আপনার ইনসিডেন্ট গুলা ঘটেছে, তো আমি বলবো যে দুইটাই হতে পারে, হয়তো আপনার কোল্ড চেইনটা আসলে প্রপারলি মেনটেন করা হয় নাই, আর নাম্বার 2 হলো যে আপনার ভ্যাকসিন নেওয়ার পর প্রিকশন নেওয়ার যে কথা, যে
এখানকার পাবলিক হেলথ আপনার যেটা এনফোর্স করছে যে আপনার অবশ্যই মাস্ক পরে থাকা, সোশ্যাল আপনার যে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলো মেনটেন করতে হবে, এবং যে আপনার স্যানিটাইজেশনের হ্যান্ড ওয়াশের যে ব্যাপার সেটা মেনটেন করতে হবে। আদারওয়াইজ ফুল ইমিউনিটি গ্রো করার আগে যদি কেউ ইনফেক্টেড হন তাহলে আপনার হসপিটালাইজেশন বা ডেথ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। One thing that I wish that Mayor would have understood was that all 3 vaccines have essentially 100% effectiveness in protecting from death. The mayor of Detroit did backtrack and said he'd start taking Johnson & Johnson doses because it's still highly effective against what we care about most. Efficacy matters, but it doesn't matter the most. The question isn't which vaccine will protect you from any COVID infection, but which one will keep you alive or out of the hospital? Which one will help end the pandemic? And that's any of them. The best vaccine right now for you is the one that you're offered. With each shot that goes in someone's arm, we get closer to the end of this pandemic. এখন বটম লাইন আমার মেসেজ হলো যে হ্যাঁ, এফিকেসি ম্যাটার করে, বাট এটাই একদম 100% না। আদার ইস্যুজ আছে, একটা দেশের আপনার ক্যাপাসিটি আছে, কমিউনিটির ক্যাপাসিটি আছে, কমিউনিটির পিপল আপনার আছে যে আসলে কাদের ওপর আমরা ভ্যাকসিনেশন করছি। তো বটম লাইন হলো আপনারা যদি প্রিভিয়াস 1 বছর আগে ফেরত যান, আপনারা দেখতে পাবেন যে প্যান্ডেমিকটা তখন স্লো ছিল, হ্যাঁ ইনফেক্টেড হচ্ছিল, আমরা তখন বেশি প্রিকশন নিয়েছিলাম। বাট এখন যদি আপনি দেখেন আপনার যে থার্ড ওয়েভ জাস্ট এসেছে লাস্ট মান্থে, উইদিন 15 to 25 ডেজ এর মধ্যে, এটা আজকে কালকে ছিল আপনার টোটাল অন্টারিওতে 2 ডেজে নিউ কেস ছিল মোর দেন 6000। সো দিস ইজ স্ক্যারি। এবং আমাদের আইসিইউ এখন যে কোনো সময়ের চেয়ে আপনার ফুলি স্যাচুরেটেড। তো এরকম হলে দেখা যাবে যে আমাদের হেলথ সিস্টেম পুরো কলাপস করবে। পুরো কলাপস করলে যে শুধু যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তারা না, অনেক ডিজিজ আছে, আমাদের ফ্যামিলিতে অনেকে আছে যে আরো ডিজিজ আছে তাদের, এবং তারা যেতে পারছে না, তাদের কারো অপারেশন পিছিয়ে যাচ্ছে, কারো আপনার একটা নর্মাল ডিজিজ যেটা আসলে আগে প্রায়োরিটি দেওয়া হতো এখন দেওয়া হচ্ছে না। তো সবাই আসলে খুব আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বেস্ট হলো যে আপনার গভর্নমেন্ট যেই আপনার ক্রাইটেরিয়াতে আপনাকে ফেলছে, আপনাকে ভ্যাকসিন অফার করে হলে সেটা নিয়ে নেওয়া এবং ফার্দার মুভ অন করা। আমি যদি পরের ভিডিওতে আপনার পরের স্লাইডটাতে যাই, যে এখানে কানাডা আপনার সাসপেন্ড করেছে যে আপনার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটা 55 এন্ড আন্ডার যারা তারা নিতে পারবে না। এখানে কিছু কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সিটা কেন আমি বলছি যে ওরা আসলে এটা করেছে আপনার ন্যাশনাল আপনার যে কমিটি আছে ইমিউনাইজেশনের, তারা করেছে বিকজ তারা আসলে আপনার ইউরোপিয়ান একটা ডাটা ফলো করেছে। আপনারা যদি এই ডাটাটা দেখেন, এই ডাটাটা আসলে ইউরোপের কিছু দেশে আপনার রিসার্চ করে বের করা গিয়েছে যে আপনার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যারা নিচ্ছে তাদের মোস্টলি আপনার আন্ডার 55 এন্ড উইমেন, এবং ডেথ হয়েছে উইমেনদের মধ্যে। এর মধ্যে আপনার পাওয়া গিয়েছে 30 কেসেস অফ থ্রম্বোএম্বোলিক ইভেন্টস, মানে আপনার ব্লাড ক্লট, কারো মাথায় ব্লাড ক্লট হচ্ছে, কারো আবার দেখা যাচ্ছে আপনার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এর মধ্যে 3টা ডেথ হয়েছে আপনার, বাট ভ্যাকসিন নিয়েছে আপনার অলমোস্ট 5 মিলিয়ন পিপল। 5 মিলিয়ন ভার্সাস 3 ডেথ ইজ ভেরি লো। সো আপনার এখন যদি আপনি দেখেন কানাডায় মেইনলি আসলে আপনার যে ইয়াং পিপল, ইয়াং যে আপনার অ্যাডাল্ট আছে তারাই বেশি ইনফেক্টেড হচ্ছে। তো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা যেহেতু হোল্ড করা হচ্ছে, দিস ইজ এ ব্যাড নিউজ ফর আস, কারণ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা ছিল ফার্মাসিতে, তো আপনার অ্যাডাল্টরা নিতে পারতো। বাট কানাডা এটা সাময়িক সময়ের জন্য হয়তো হোল্ড করেছে, মেবি এটা রিসার্চ হচ্ছে। ইন ফিউচার আমরা উই আর লুক এট দিস দ্যাট আসলে কি হয়। তো ওপেন হয়ে গেলে খুবই ভালো, আর যদি না হয় মেবি আদার যে আপনার শিপমেন্ট আসবে এবং ভ্যাকসিনেশন প্রসিডিউর চলতে থাকবে। আপনাদের কাছে যেটা আমার রিকোয়েস্ট যে আপনারা ভ্যাকসিন যেটাই অফার করা হচ্ছে, যে গাইডলাইন ফলো করে আপনারা সেই ভ্যাকসিনটা নেবেন। এখন আমাদের যেটা হলো কোথায় আমরা ভ্যাকসিন নিতে হবে, এটা কেন আমি আসলে আলোচনা করতে চাচ্ছি। রিসার্চে দেখা গেছে বিভিন্ন নিউজ পেপার বা নিউজে আপনারা দেখবেন যে পিপল ভ্যাকসিন হেজিটেন্সির চেয়ে ভ্যাকসিনটা কিভাবে নিবে, কোথায় নিবে, কারণ একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারো আপনার অনলাইনে বুক করতে হচ্ছে, কারো ওভার ফোনে বুক করতে হচ্ছে, এবং আপনার ইন্টারপ্রেটার নাই, আপনার ইংরেজিতে কথা বলতে হচ্ছে, কিছু কোয়েশ্চেনার আছে সেগুলো ফিল আউট করতে হচ্ছে, এবং দিস ইজ নট ইজি। অ্যান্ড আমরা আশা করছি যে আমাদের পরবর্তীতে সিনিয়রদের জন্য যে আমাদের যে প্রোগ্রামগুলো হবে
তো এখানে কিভাবে কোশ্চেন গুলা করছে, কিভাবে আনসার করতে হবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনার কোথায় ভ্যাকসিন পাবেন আমি সেই জিনিসগুলো দেখাচ্ছি। আমাদের 3টা মেজর সেন্টার আছে, হসপিটাল বেসড, সিটি বেসড এন্ড ফার্মেসি বেসড। সিটি বেসড যেগুলো আছে সেগুলো হলো যে আপনার সিটি অফ টরন্টো 5 মাস ভ্যাকসিনেশন করছে, যেমন মেট্রো টরন্টো কনভেনশন সেন্টার, টরন্টো কংগ্রেস সেন্টার, স্কারবো টাউন সেন্টার, মেলবোর্ন কমিউনিটি রিক্রিয়েশন সেন্টার এন্ড মিচেল ফিল্ড অ্যারেনাতে। আপনার সিটি অপারেটেড যেটা হলো আপনার ফ্রাইডে 2 এপ্রিল থেকে শুরু হয়েছে, যারা রেসিডেন্ট 60+ এবং যারা আপনার বোর্ন হয়েছে 1961 এর আগে, তারা আপনার এই ভ্যাকসিনের এই জায়গায় আসলে এলিজিবল, সিটি অফ আপনার সিটি অপারেটেড যারা। আর হয়েছে যে আপনার একটা গুড নিউজ হলো যে সিটি অপারেটেড যারা, তারা ট্রান্সপোর্টেশনের আপনার অ্যারেঞ্জমেন্ট করেছে, বিকজ আমি আগেই বলেছি হেজিটেন্সির চেয়ে হলো অ্যাকোমোডেশন অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড হলো আপনার যে ফেসিলিটিস গুলো দরকার, এর জন্য মানুষজন ভ্যাকসিন নিতে যাচ্ছেন, স্পেশালি ওভার 70 যারা। তো আপনার টরন্টো রাইডের জন্য আপনারা এই যে এখানে যেতে পারেন, torontoride.ca, অথবা ফোন করতে পারেন 416-481-5200। আই রাইডের জন্য আপনারা এই যেখানে আরেকটা নাম্বার আছে, এটা নিতে পারেন, আপনার 844-474-3301, অথবা স্কারবো রাইড নেওয়ার জন্য 416-736-9372। আপনারা রিকোয়েস্ট করলে আমরা নাম্বারগুলো আপনাদের কাছে টেক্সট করে বা যেভাবে হোক আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। এবং হসপিটাল ইমিউনাইজেশন হলো 2টা হচ্ছে, একটা হলো টরন্টো ইস্ট হেলথ নেটওয়ার্ক, যেটা হলো মাইকেল গ্যারন হসপিটাল করছে, আর এটা হলো স্কারব্রো হেলথ নেটওয়ার্ক। এখন মাইকেল গ্যারন আপনারা যারা এই সাইডে আছেন, ইস্ট সাইডে আছেন, তারা কিভাবে করবেন? তারা হলো আপনার টরন্টো ইস্ট হেলথ নেটওয়ার্কের মাধ্যমে করবেন। এদের একটা ক্রাইটেরিয়া আছে, যারা সিনিয়র সেটিংসে আছেন, স্টাফ এবং কেয়ার গিভার আছে যারা লং টার্মে কাজ করছেন, হেলথ কেয়ারের যে কেউ পাবেন, কমিউনিটি ওয়ার্কার যদি কেউ থাকেন, ফার্স্ট রেসপন্ডার, এক্সপিরিয়েন্সিং হোমলেসরা পাবেন, রিসিভিং ক্রনিক হোম কেয়ার, যদি বাসায়ও যদি কারো আপনার হোম কেয়ার সার্ভিস পেয়ে থাকেন তারা, ফার্স্ট নেশন, ইনুইট এবং আমাদের ইন্ডিজিনিয়াস পিপল তারা, ফেথ লিডার্স মানে হলো যে আপনার কমিউনিটি ফেথ লিডার্স যারা আছেন 60 ওভার and 50+ যারা M4H, M1L, M3C, M4A, M1K, M1M এই যে পোস্টাল অ্যাড্রেস গুলো আছে তারা যেখানে থাকেন, এবং হাইয়েস্ট এন্ড হাইয়েস্ট হেলথ কন্ডিশন যারা আছে, এখানে কোনো দেখেন কোনো এজ লিমিট নাই। সুতরাং আপনারা যদি কোনো সুযোগ পান রেজিস্ট্রেশন করার, আপনাদের জন্য কোনো হাইয়েস্ট হেলথ কন্ডিশন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। স্কারবো টাউন সেন্টারে আপনার স্কারবোর যে নেটওয়ার্ক, ওরা একটু ডিফারেন্ট। ওরা হচ্ছে ওদের এলিজিবল হলো যে আপনার বেসড অন COVID-19 ভ্যাকসিনেশন প্ল্যান ফ্রম স্কারবো। এখানে একটা স্কারবো কোভিড ভ্যাকসিন ক্লিনিকের আপনার একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে ওদের আসলে ক্রাইটেরিয়াটি কি। ইন্ডিজিনিয়াস যে কোনো অ্যাডাল্ট, হেলথ কেয়ার ওয়ার্কার্স, যেমন হাইয়েস্ট এন্ড ভেরি হাই প্রায়োরিটি যারা, তারা সব হেলথ কেয়ার ওয়ার্কাররা পাবেন না। অ্যাডাল্ট রেসিপিয়েন্ট অফ ক্রনিক হোম কেয়ার, ফেথ লিডার্স ফ্রম স্কারবো, অন্য কোথাও থেকে হবে না, এবং হাই রিস্ক এক্সপোজার থাকতে হবে তাদের। অনেক ফেথ লিডার্স আছে, যেমন ধরেন যারা চার্চে বা অন্য জায়গায় সার্ভিস করছেন, তাদের জন্য এটা ফিউনারাল সার্ভিস বা আপনার ওয়েডিং সার্ভিস রিচুয়ালস গুলো যারা করেন তারা, পিপল উইথ ক্রনিক কন্ডিশন যেটা হলো 50+ ইয়ার্স যারা ওল্ড আছেন। টরন্টো ইস্ট জার্নালের যে নেটওয়ার্ক আছে সেখানে হলো আপনার জিমি সিমসন রিক্রিয়েশন সেন্টার, মাইকেল গ্রাউন্ডস হসপিটাল ইটসেলফ, থর্নক্লিফ পার্ক কমিউনিটি ক্লাব, এবং হলো আপনার ওয়ার্ডেন হিলটপ কমিউনিটি সেন্টার। দি আদার হ্যান্ড আপনার স্কারবো হেলথ নেটওয়ার্ক করছে আপনার সেন্টেনিয়াল হসপিটাল, আপনার সেন্টেনিয়াল কলেজ যেটা হলো আপনার মার্কহাম রোড এবং প্রোগ্রেস অ্যাভিনিউতে, যেটা ফার্স্ট কেয়ার সিনিয়র্স কমিউনিটি অ্যাসোসিয়েশন যেটা ম্যাকনিকল অ্যান্ড মিডল্যান্ড অ্যাভিনিউতে। ফার্মেসিটা হলো যে আপনার অ্যাক্রস দি অন্টারিও আপনার 698 লোকেশনস। আপনি জানার জন্য হলো আপনার পোস্টাল কোড দিয়ে যদি আপনি গুগল করেন, তাহলে আপনি নিয়ারেস্ট ফার্মেসি কোথায় সেটা জানতে পারবেন। বাট দিস ইজ নট লিমিটেড যে আপনার সেখানেই যেতে হবে, আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন। এখানে সাধারণত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়। আপনার বিফোর 2 days আপনার যে কেউ যেতে পারতো, বাট এখন আপনার 50 years তার চেয়ে আপনার ওল্ডার হতে হবে, কারণ আপনার অ্যাডাল্টদের আপনার 50 years এর যারা কম তাদের দেওয়া হচ্ছে না বিকজ অফ দ্যাট ইনসিডেন্ট। অ্যান্ড আপনার অবশ্যই হেলথ কার্ড থাকতে হবে। এটা হলো একটা লিঙ্ক যেখানে গেলে আপনারা আসলে জানতে পারবেন যে এই লিঙ্কটাতে আসলে ক্লিক করলে ওরাই আপনাকে নিয়ে যাবে, আপনি আনসার করে করে যাবেন আসলে আপনি কোন জায়গায় পৌঁছাচ্ছেন।
আর টেস্টিং সাইট নিয়েও আমাদের দুইটা আছে, যে আমাদের কমিউনিটির যারা আছে দুইটা টেস্টিং সেন্টার। একটা হলো টেলর মেসি, এটা অনেক আগেই ওপেন হয়েছে। তো আপনার এটা সাধারণত এপ্রিল 1 থেকে 2, 5 to 9, 12 থেকে 16, 19 to 23rd এবং 26 to 30 এই ডেটগুলোতে দিবে। ওপেন থাকে মানডে টু ফ্রাইডে। ওপেনই হলো আপনার আপনার 1টা থেকে আপনার 6:30 PM। লাস্ট যাওয়া হয় আপনার 6:15 PM এর পর, নিতে চায় না বিকজ ওদের অনেক কিউ থেকে যায়। হেলথ কার্ড নিয়ে যেতে হবে। আপনারা কল করে যেতে পারেন, যেটা সুবিধা। এটার নাম্বার হলো 416-613-8061 এন্ড এখানে টেস্টিং অল এজের জন্য অ্যাভেলেবল। এবং অক্রিজে আপনার রিসেন্টলি ওরা ওপেন করেছে, যেটা হলো এপ্রিল 1 to 4, 8 to 11, 15 to 18, 25, 22 to 25 and 29 and 30। এটা হলো ওপেন থার্সডে টু সানডে, নট এভরিডে। দেন ওপেন হলো 1টা থেকে 7টা। যারা আসলে জব করেন তারা এখানে যেতে পারেন। লাস্ট দিন আপনার লাস্ট রেজিস্ট্রেশন হবে 6:45। এখানে একটা কথা আছে যে হ্যাঁ 6:45 ওরা লিমিট দিয়েছে, কিন্তু আমি শুনেছি রিসেন্টলি অনেকে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে চলে এসেছে। তো আমি বলবো যে আপনারা লেট না করে অবশ্যই আরেকটু আগে যাবেন, যেহেতু 7টা বাজে বন্ধ হয়ে যায়। তো 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পর আসলে টেস্ট করতে না পারাটা আসলে দুঃখজনক। তো আপনারা একটু আর্লি যাওয়ার চেষ্টা করবেন। আর এদের ফোন নাম্বার হলো 416-613-8061। আপনি হেলথ কেয়ার নিয়ে যাবেন এবং এখানে সবার জন্য আপনার টেস্ট করার ব্যবস্থা আছে। এটাই হলো আজকে আমাদের প্রেজেন্টেশন ছিল। আমরা এখন ওপেন ফর কোশ্চেন। আমি জানি আপনার কোশ্চেন আছে। Sorry, Nadira, before we go to the question, we would like to invite Ishrat. Ishrat আমাদেরকে কিছু ইনফরমেশন দিবে। যখন কেউ COVID-19 আক্রান্ত হবেন বা আনফরচুনেটলি আপনি ফিল করতেছেন যে আপনার ওরকম সিমটম আছে, তখন আমাদের কিছু কমিউনিটি সাপোর্ট আছে এন্ড উই আর ভেরি হ্যাপি টু ব্রিং ইশরাত ইন হিয়ার। ইশরাত রিসেন্টলি আগে পিআর ওয়ার্কার হিসেবে সরতে কাজ করতেছিল, এখনো করতেছে। তো রিসেন্টলি কন্ট্যাক্ট সেন্টারে থর্নক্লিপ নেবারহুড সেন্টারের সাথে কাজ করতেছে এই এই এলাকাতে, টিচডেল ক্রিসেন্ট টাউন এলাকাতে। So Ishrat, can you please come and talk about the things that you provide, your organization provide services for this community? Thank you, Appa. শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। Thank you, everyone. I'm very happy to join this meeting today. First of all, I'd like to introduce myself. I've been working as a case manager in a COVID equity project, which is funded by City of the organization. যারা কোভিড পিরিয়ড হচ্ছে আমাদের একটা ক্যাচমেন্ট এরিয়া আছে পোস্টাল কোড ভিত্তিক। এই পোস্টাল কোডের মধ্যে যদি আপনারা পড়েন তাহলে সেক্ষেত্রে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করতে পারবো। তো আর পোস্টাল কোডের বাইরে হলে যেটা সেম সার্ভিসটা যদি কোনো অর্গানাইজেশন দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই অর্গানাইজেশনে আপনাদেরকে আমরা রেফার করতে পারবো। I think Nadira, Ishrat, internet has something wrong, Ishrat? So এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আবার বলো প্লিজ। আচ্ছা, পোস্টাল কোডগুলো হচ্ছে M3C, M4H, M4A, M4B, M1L। এই পোস্টাল কোডগুলোতে যারা আছেন আমরা তাদেরকে আমরা সার্ভিস দিতে পারবো। তো হচ্ছে সার্ভিসটা যারা হচ্ছে কোভিড পজিটিভ, যারা আইসোলেশনে আছে আর কোয়ারেন্টিনে আছে, আনটিল দ্য লাস্ট ডেট অফ দ্য কোয়ারেন্টিন পিরিয়ড পর্যন্ত তারা সেই সার্ভিসটা পাবে। তো সার্ভিসের মধ্যে আছে হচ্ছে ফুড সাপোর্টের মধ্যে আমরা হচ্ছে 2 বাস্কেটস অফ ফুড দিয়ে থাকি। তো একটা ফুড বাস্কেট হচ্ছে ফুড হ্যাম্পার, যেটার মধ্যে হচ্ছে পেরিশেবল আইটেম বলতে ডিম, দুধ, তারপর হচ্ছে এগ, তারপরে আর ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রুটস। আর আরেকটা হচ্ছে স্ট্যাপলের মধ্যে সব ড্রাই ফ্রুট, চাল, ডাল, তেল, চিনি,
এসব। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে ক্লায়েন্টের সাথে হচ্ছে আমরা জিজ্ঞেস করে থাকি কোনো রকমের কোনো ফুড রেস্ট্রিকশন আছে কিনা, যদি স্পেশালি দ্য রিলিজিয়াস পারপাস, all of the food are halal, and if any client they ask for any specific kind of food or any restriction, আমরা সেক্ষেত্রে সাধারণত কাস্টমাইজ করে থাকি ফুড বক্সগুলো। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট আমরা হচ্ছে মেডিসিন প্রোভাইড করি। মেডিসিনগুলো হতে হবে স্পেশালি ওভার দ্য কাউন্টার মেডিসিন লাইক টাইলানল, অ্যাডভিল, সেটা হতে পারে অ্যাডাল্টের জন্য, বাচ্চাদের জন্য হতে পারে, কফ সিরাপ, মাল্টিভাইটামিনস, জিঙ্ক। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট যাদের হচ্ছে অক্সিজেন লেভেল ফ্রিকোয়েন্টলি চেক করতে হয়, সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আমাদের কাছে পালস অক্সিমিটার, থার্মোমিটার এগুলো ওনারা রিকোয়েস্ট করে থাকেন। আমরা তাদেরকে এসব ক্ষেত্রে আমরা তাদেরকে এই পালস অক্সিমিটার আর থার্মোমিটার প্রোভাইড করে থাকি। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্লায়েন্টদের ক্ষেত্রে সম্ভব হয় না, স্পেশালি দ্য সিনিয়র ক্লায়েন্ট হু আর হসপিটালাইজড ইন আইসিইউ ডিপার্টমেন্ট। তো তাদের ক্ষেত্রে যদি তাদের কোনো ট্রান্সপোর্টেশন সার্ভিস লাগে টু ড্রপ অফ অর পিক আপ দ্য ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা করার চেষ্টা করি। এরপরে হচ্ছে ওয়েলনেস চেক। অ্যাজ এ কেস ওয়ার্কার আমার মেইন জব হচ্ছে ওয়েলনেস চেক। যদি কোনো ক্লায়েন্ট যদি তার ফ্যামিলি ডক্টর টিপিএইচ আই মিন টরন্টো পাবলিক হেলথের নার্সের সাথে যদি তার যোগাযোগ করতে কোনো প্রবলেম হয়ে থাকে, তো আমি তাদেরকে কানেক্ট করিয়ে থাকি। আর আরেকটা হচ্ছে যে আমাদের রেগুলার হচ্ছে সেশন হয় টরন্টো পাবলিক হেলথের সাথে, সেসব টরন্টো যদি কোনো রকমের কোনো কোশ্চেন যদি থেকে থাকে আপনারা আমাকে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমি টরন্টো পাবলিক হেলথের নার্সদের সাথে আমি ট্রাই করবো আপনাদেরকে কানেক্ট করিয়ে দিতে। আর until the last day of the isolation period, according to the family member and according to the requirement, আমরা হচ্ছে প্রোভাইড করে থাকি this kind of service. আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি লাস্ট বলবো যে ফিনান্সিয়াল সাপোর্ট। ফিনান্সিয়াল সাপোর্ট হচ্ছে যেসব ক্লায়েন্ট হচ্ছে কোভিড পজিটিভ ওর আইসোলেশনে ছিল, কোনো কারণে জব চলে গেছে, ফিনান্সিয়ালি ইম্প্যাক্টেড, তো সেক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে অথরাইজড ডকুমেন্ট, ইট হ্যাজ টু বি জেনুইন, যদি প্রোভাইড করে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাজ এ কেস ওয়ার্কার হিসেবে আমি ফর্মটা ফিল আপ করে ফ্লেমিংটন হেলথ কেয়ার সেন্টার আমরা পাঠাবো। এটা হচ্ছে ওরা রিভিউ করবে, রিভিউ করার পরে যদি ওদেরকে মনে হয় হি ইজ এলিজিবল ফর দিস সাপোর্ট, দেন হি উইল গেট দ্য মানি বাই চেক। আমাদের কিছু সিনিয়র প্রোগ্রাম আছে, তো সিনিয়র প্রোগ্রামদের মধ্যে যদিও এটা আমাদের এখন একটু ফোকাস করে একটু কম হচ্ছে, কারণ কোভিড ডিউ ভলিউম অফ কোভিড পেশেন্ট, তো সিনিয়রদের আমরা মাঝে মধ্যে কিছু সাপোর্ট দিই। তো অ্যাজ ইউজুয়াল যে ফুড সাপোর্টটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। এটার পাশাপাশি যদি কোনো রকমের কোনো আদার সেটেলমেন্ট সার্ভিস কিংবা আদার কোনো হেলথ রিলেটেড কোনো রকমের কোনো সার্ভিস যদি তাদের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা ওইটা দিয়ে থাকি। আর আমাদের যে হাব HATP হেলথ অ্যাক্সেস অফ থর্নক্লিফ পার্ক, ওরা হচ্ছে মেইনলি হচ্ছে যে ভ্যাকসিনেশন সেন্টারটা যেটা ফ্যাসিলিটেট করছে মাইকেল গ্যারন হসপিটালের সাথে, এখানে যে যারা 50 and more than 50+ তারা হচ্ছে আপনার ওখানে যে ভ্যাকসিন দিতে পারবেন। আমি জানি যে আপা অলরেডি আপনাদের সাথে সে লিঙ্ক শেয়ার করেছেন, তাহলে তারপরেও কোনো ভাবে যদি আপনাদের সেই লিঙ্ক অ্যাক্সেস করতে কিংবা বুকিং দিয়ে যদি কোনো রকমের কোনো হেল্প হয়, আপনারা আমার সাথে কিংবা আপার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এক্ষেত্রে কিছু পোস্টাল কোড স্পেসিফিকেশন আছে। পোস্টাল কোড গুলো হচ্ছে M4H, M1L, M1K, M1M, M1J, M3C and M4A। এই 7টা পোস্টাল কোডের মধ্যে যারা আছেন আপনারা, যারা 50 and more than 50 years, তারা হচ্ছে ভ্যাকসিনের জন্য এলিজিবল। আর যদি কোনো রকমের কোনো সাপোর্ট লাগে, আমি চ্যাট বক্সে আমার ফোন নাম্বারটা আমি শেয়ার করব। আপনারা যদি কোনো হেল্প লাগে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ। Thank you, Ishrat, for the information. This is very important. We need it right now because we see that
a lot of people get affected by the COVID-19, especially আমি আরো একটা জিনিস দেখতেছি যে থর্নক্লিফ পার্কের এরিয়াটাতেও কিন্তু প্রচুর COVID-19 পেশেন্ট আছে, এবং এই টিসডেল ক্রিসেন্ট টাউন এলাকাতেও কিন্তু প্রচুর COVID-19 পেশেন্ট আছে। তা আমাদের কথা হইতেছে, আপনারা যদি কোনো কারণে আক্রান্ত হন, হেজিটেশন ফিল করার কিছু নাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, কারণ এই সময় আপনাদের হেল্প লাগবে। এই সময় যদি আমরা হেল্প করতে না পারি, তখন আর হেল্পটা কিসের, কখন করব? কারণ একসাথে যদি সবাইকে সাপোর্ট করি, তাইলে বিপদের হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা একটা মহা বিপদের মধ্যে আছি। আমি কিছু কোশ্চেন রিসিভ করছি, আমি কোশ্চেনগুলো একটু জিজ্ঞাসা করবো, প্লিজ নাদিরা একটু রেসপন্স করো। তা কোশ্চেনের প্রথম কোশ্চেনটা করছে আফসানা তারিক। উনি জিজ্ঞাসা করছেন যে ক্যান এ ক্যান্সার পেশেন্ট গেট এ ভ্যাকসিন? তো ক্যান্সার পেশেন্টরা কি ভ্যাকসিন দিতে পারবে কিনা? আচ্ছা, এখন হলো যে এটা একটা আপনার কি বলবো, জাজমেন্ট কল। এখন কারো ব্রেস্ট ক্যান্সার ছিল, তার ট্রিটমেন্ট অনেক আগে শেষ হয়ে গিয়েছে, সে এখন ইমিউনো কম্প্রোমাইজ না, অবশ্যই সে ভ্যাকসিন দিবে। বাট কেউ যদি ক্যান্সার পেশেন্ট হয়ে থাকে এবং সে ইমিউন কম্প্রোমাইজ, কারণ ক্যান্সারে যে কেমোথেরাপি গুলো দেওয়া হয় তখন আপনার ইমিউনিটি অনেক নেমে যায়। এখন শুধু ক্যান্সার না, যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ পার্সন আপনার ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই আপনার ফিজিশিয়ানের সাথে আলোচনা করবে। ডক্টর যদি দেখেন মেবি ব্লাড টেস্ট লাগতে পারে, দেখার পরে যে না আপনার ভ্যাকসিন দেওয়াটা তার জন্য ভালো ভ্যাকসিন না দেওয়ার চেয়ে, সেক্ষেত্রে সে ভ্যাকসিন নিবেন। আর যদি দেখে যে ডক্টর যে না আপনার ভ্যাকসিন নেওয়াটা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে, তখন সে ভ্যাকসিন নিবে না। দিস ইজ এ টোটালি জাজমেন্ট কল, ইউ হ্যাভ টু টক উইথ ডক্টর। ওকে, থ্যাংক ইউ নাদিরা। তোমার যে অ্যান্সারটা হচ্ছে যে যারা আন্ডারলাইনিং ক্রিটিক্যাল হেলথ কন্ডিশনে আছে, বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট, তারা ডক্টরের সাথে ডিসকাশন করে ভ্যাকসিনটা নেওয়া তাদের জন্য উচিত। আরেকটা কোশ্চেন করছে এমা লাইলা, সে বলতেছে যে সে ভ্যাকসিন নিতে চাচ্ছে কিন্তু তার এজ লিমিটেশনে সে যাচ্ছে না। সো লাইক, তাহলে এজ লিমিটেশনে যারা যাচ্ছে না, তারা কোথায় যে ভ্যাকসিনটা নিবে? ঠিক আছে। আর এইজের জন্য যে ফ্যাক্টরটা আছে, সেটা কোথায় কনসিডার করা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার জন্য? আচ্ছা, আচ্ছা, ভ্যাকসিন প্রথমে বলবো এটা একটা স্কেয়ার রিসোর্সেস। এটা আসলে যখন একটা দেশের রিসোর্স স্কেয়ার্স থাকে, তখন এটা আসলে সেগ্রিগেট করা প্রায়োরিটি হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, তো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা আপনার ফার্মেসিতে দিচ্ছিল আপনার, আমি যতদূর জানি যে এমন কিছু ইনসিডেন্ট হয়েছে যে যারা আসলে 55 এর নিচে তারা ভ্যাকসিনটা নিতে পারছিল, বিকজ অফ এটা অনেকের জন্য ওপেন ছিল। যেহেতু একটা বার চলে এসেছে, যেটা আনফরচুনেট, আপনার 55 এর নিচে যারা তারা নিতে পারছে না। তো অ্যাট দিস মোমেন্ট, মানে অ্যাটলিস্ট ফিউ ডেজ অর ফিউ উইকস আপনার এজ প্রায়োরিটিতেই ভ্যাকসিনটা দিতে হবে। এখন যদি কারো এজ লিমিটে না আসে, কিন্তু তার ক্রিটিক্যাল কন্ডিশন আছে, কিন্তু এজ হলো আপনার 40-35 হতেই পারে, অনেকের আপনার সিস্টিক ফাইব্রোসিস থাকতে পারে, অনেকের অনেক ধরনের হাই ডায়াবেটিস থাকতে পারে, তো কিন্তু এজ লিমিটটা আপনার হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার, আমি টরন্টো ইস্ট জেনারেল একটা ওয়েবসাইটে আপনার একটা ক্রাইটেরিয়াতে দেখিয়েছি, যদি কারো ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, দে উইল রেজিস্টার উইথ দেম এন্ড দে ক্যান গেট ভ্যাকসিন। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, যেমন ভ্যাকসিন রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে গেলে কিন্তু দেখানো হচ্ছে যে কেউ যদি কেয়ার গিভার হয়, সে কিন্তু ভ্যাকসিনটা দিতে পারতেছে। এখানে সিনিয়র কেয়ার গিভারদেরকে বলা হচ্ছে, কিন্তু চাইল্ড কেয়ার গিভার যারা চাইল্ড কেয়ার করতেছে, বাসায় চাইল্ড কেয়ার করতেছে বা সেন্টারে চাইল্ড কেয়ার করতেছে, তাদের কি কেয়ার গিভার হিসাবে ওরা রেকগনাইজ করতেছে, বা তারা কি কেয়ার গিভার হিসাবে তাদেরকে দিচ্ছে কিনা? কিছু ফ্ল আছে, যেমন এটা আমি আসলে বলতে চেয়েছিলাম যে ভ্যাকসিন হেজিটেন্সি, এটা বলাটা এখন আর ঠিক না, কারণ মানুষ ভ্যাকসিন নিতে চাচ্ছে। ব্যাপার হলো যে সিস্টেম তাদের অ্যালাউ করছে না। যেমন একটা হলো যে এই যে চাইল্ড কেয়ার প্রোভাইডার, তারা কিন্তু অনেক রিস্কি, তারা আপনার সেন্টারে যাচ্ছে, কেউ বাসায় থাকছে, কিন্তু আপনার ভ্যাকসিনটা কিন্তু ওইভাবে ওরা পাচ্ছে না। আমার মনে হয় যে অ্যাজ এ অর্গানাইজেশন উই ক্যান ডু মোর অ্যাডভোকেসি ফর দেম, বাট রাইট নাও দ্যার ইজ নো প্রভিশন ফর দেম। আমি যেটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা বুঝতেছি, যে একটা মানে রেস শুরু হয়েছে, মানুষ বনাম ভাইরাস। সো এই রেসটার ভিতরে আমরা জিততে পারবো যদি আমরা সবাই ম্যাস ভ্যাকসিনেশনটা করতে পারি। অবশ্যই এজ উইল গোইং টু বি গেট দ্য প্রায়োরিটি, বাট যখন আমরা দেখতে পাই যে অনেকগুলি ভ্যাকসিন সেন্টার এই অনুসারে যাওয়ার পরে মানুষ তেমন রোলিং হচ্ছে না, কিন্তু সব ভ্যাকসিন দেওয়ার যারা কাজ করতেছে তারা বসে আছে, তখন আমাদের কাছে ফিয়ার তৈরি হয়। আমার মনে হয় গভর্নমেন্ট খুব শীঘ্রই এমন একটা পলিসি বা প্রসিডিউর করা উচিত যে যারা ভ্যাকসিনের এজ লিমিটেশন আছে, এজের কনসার্ন আছে, তাদেরকে আগে দিবে, এবং অন দ্য মিন টাইমস
তারা রোলিং করবে ইয়াং জেনারেশনের জন্য, কারণ ভ্যাকসিনটা এখন যত দ্রুত আমরা দিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের হার্ট ইমিউনিটি আসবে। এবং সেটাই আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব, যারা ভ্যাকসিন রোলিং এর জন্য লিডিং করতেছে তাদের কাছে অনুরোধ করব যে তারা যেন এইটাকে কনসিডারেশনে নেয় যে হাউ উই ক্যান স্টার্ট দ্য ম্যাক্স ভ্যাকসিনেশন। আমার কাছে আরেকটা কোশ্চেন আসছে যে এখন আমরা দেখতেছি যে একটা ভ্যাকসিন দেওয়ার পরে নেক্সট ডোজটাকে 4 মান্থ পিরিয়ডের মধ্যে নিয়ে আসতেছে, কিন্তু এটা হচ্ছে শুরুতে কিন্তু বলা হয়েছিল যে ফাইজার ভ্যাকসিন 28 ডে এর ভিতরে দিতে হবে। সো একজন আমাকে কোশ্চেন করছে যে সেকেন্ড ডোজটার সাথে তারা কিভাবে পাবে, এটার জন্য কি রিবুক করতে হবে তাদেরকে আবার, নাকি তাদেরকে কল করা হবে, আর তাদের সেকেন্ড ডোজটা কি কোনো ডেট ফিক্সড করে দেওয়া হচ্ছে কিনা, বা এই যে 4 মান্থ ডিউরেশন নেওয়া হচ্ছে, হাউ ইট উইল গোইং টু বি ইম্প্যাক্টেড? আচ্ছা, আমি এখানে কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চাই। কানাডায় আসলে আপনার প্রভিন্স টু প্রভিন্স, পাবলিক হেলথ টু পাবলিক হেলথ ভ্যাকসিনটা ভ্যারি করে। অ্যাজ ফার অ্যাজ অন্টারিও কনসার্ন, অন্টারিওতে আপনার ডিউ লিমিটিং মেনটেন করা হচ্ছে। ফাইজার আপনার 21 ডেজ পরেই পাবে, যেটা হওয়ার কথা। এখন আপনি যদি ফার্স্ট ভ্যাকসিন নিয়ে থাকেন, আপনি যেই সেন্টার নিয়েছেন ওরা আপনাকে একটা রিসিপ্ট দিয়েছে এবং ওরা আপনাকে সেকেন্ড ডোজের জন্য একটা ইমেল পাঠাবে। সেই ইমেলে আপনি রেসপন্স করলে আপনি সেকেন্ড ডোজটা পাবেন। এবং ফাইজারের ভ্যাকসিন 4 মান্থ আপনার স্প্লিট করে দেওয়া হবে না। আপনার 4 মান্থ যেটা, সেটা অ্যাস্ট্রাজেনেকা, কারণ ওদের একটা লিমিট ছিল যে ম্যাক্সিমাম লিমিট হলো 4 মান্থস, এর মধ্যে দিতে হবে। এটা 1 মান্থেও দিতে পারে, 2 মান্থেও দিতে পারে, 4 মান্থেও দিতে পারে। সো দ্যাট ওয়াজ দ্য টোটাল ডিউরেশন। বাট ফাইজারের ক্ষেত্রে এটা হবে না, কারণ দুইটা প্রভিন্স, অন্টারিও অ্যান্ড আপনার যে ম্যানিটোবা, এই দুইটা প্রভিন্সের যে পাবলিক হেলথ যারা আছে তারা আপনার যেটা আসলে ডিউ রেকমেন্ডেশন ছিল সেটাই ফলো করছে। কিন্তু অন্যান্য প্রভিন্স যেটা করছে, যেমন বিসি বলতে পারি, তারা একটা ডোজ সবাইকে দিয়ে দিচ্ছে, তারা চাচ্ছে সবাই একটা ডোজ পেয়ে যাক, 4 মাস পরে অ্যাস্ট্রাজেনেকা দিবে। সো ইটস ডিফারেন্ট টু ডিফারেন্ট। আপনি যদি অন্টারিওতে থেকে থাকেন, আপনি যদি ফাইজারের ভ্যাকসিন পেয়ে থাকেন, আপনি সেকেন্ড ডোজটা অবশ্যই 21 ডেজ পরে পাবেন। দে উইল তারা আপনাকে একটা ইমেল করবে, সেটা আপনার রেসপন্স করতে হবে। confusion আছে, we'll going to get back the real information again and come back to you. আমার এখানে একটা কোশ্চেন আসছে, যারা ভিজিটর ভিসায় কানাডায় আসছে লাস্ট 6 মান্থের ভিতরে, তারা কি এলিজিবল ফর দ্য ভ্যাকসিন? ডেফিনেটলি। ভ্যাকসিনটা কিন্তু কোনো মানে আমি এটার অ্যান্সার দিচ্ছি যে ভ্যাকসিনটা কিন্তু কোনো স্ট্যাটাস মেইনটেইন জন্য কনসার্ন হইতেছে। আপনি যখন ভ্যাকসিনটার জন্য বুকিং দিবেন, আপনাকে জাস্ট দেখতে হবে যে কোনো ভ্যালিড আইডি আছে কিনা, যে গভর্নমেন্ট আইডি আছে কিনা, বা আপনার পাসপোর্টটা আপনি ইউজ করতে পারেন বুকিং করার জন্য। সো আমরা এই ব্যাপারে আরো কিছু ইনফরমেশন নিয়ে আসবো। যে আপনি অ্যান্সারটা কোশ্চেনটা করছেন, আপনার কন্ট্যাক্ট আমার কাছে আছে, আমি আপনার সাথে কন্ট্যাক্ট ব্যাক করব যে কিভাবে আমরা আপনাকে হেল্প করব, যাতে আপনার ফ্যামিলি মেম্বার কেউ একজন ভিজিট ভিসায় এসে থাকলে সে যেন এখানে ভ্যাকসিনটা পায়, সেটার আমি বন্দোবস্ত করবো। সো আমার ফোন নাম্বারটা হইতেছে 6478579153। আপনি আমাকে একটা কল ব্যাক করেন এই লাইফের পরে, দেন আমি আপনার সাথে এটা নিয়ে ডিটেলস ডিসকাশন করব। সো পরের কোশ্চেনটা আমি আবার করতেছি যে এই যে নতুন যে ভ্যাকসিনের স্ট্রেনটা আসছে, তোমরা একটা বললো ব্রাজিল থেকে আসছে, একটা সাউথ আফ্রিকা থেকে আসছে, একটা ইউকে থেকে আসছে। এই ভ্যারিয়েন্ট গুলি খুবই স্ট্রং এবং খুব দ্রুত এক্সপোজ হচ্ছে। তা আমাদের যে ভ্যাকসিন গুলি আছে, যেমন ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনিকা এন্ড জনসন, এই ভ্যাকসিন গুলি কি এই ভ্যারিয়েন্টের সাথে যুদ্ধ করতে পারবে বা এনাফ শক্তিশালী, নাকি আমরা হাইরে যাবো আবার এই নতুন স্ট্রেনের কাছে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। প্রথম হলো যে আপনার ভ্যারিয়েন্ট শুধু 3টা দেশে না, ভ্যারিয়েন্ট আসলে আরো অনেক বেশি জায়গায় পাওয়া গিয়েছে। বাট যেটা আসলে মোস্ট কনসার্ন সেটা হলো ইউকে অ্যান্ড আপনার সাউথ আফ্রিকা অ্যান্ড হলো ব্রাজিল। এই পর্যন্ত কানাডায় 2টা পাওয়া গিয়েছে, আপনার সাউথ আফ্রিকা অ্যান্ড ইউকে। বাট আই এম হোপিং দ্যাট ভেরি সুন হয়তো আমরা আরেকটা ভ্যারিয়েন্টও পাবো। সো ফার আপনার ফাইজার অ্যান্ড মডার্না কনসার্ন, ওরা যেটা করেছে, আপনার একটা নতুন টেকনিক ইউজ করেছে, যেটা হলে আপনি বলেছিলাম আগে যে mRNA টেকনিক। ওরা যেটা করেছে, কোভিড এর গা থেকে আপনার ভাইরাসটা নিয়ে ওদের যে জেনেটিক যে আপনার কনফিগারেশন সেটা চেঞ্জ করেছে। এবং ওদের কাছে আরো আপনার এরকম অনেক স্যাম্পল আছে, বিকজ দে আর সায়েন্টিস্ট, দে নিউ দ্যাট এটা ওভার টাইম আপনার মিউটেশন হবে, এবং মিউটেশন হলে ওরা যেটা করবে, জাস্ট আরেকটা জিন মডিফিকেশন করে আপনার ভ্যাকসিন গুলো আসতে থাকবে। সো ফার মডার্না অ্যান্ড ফাইজার কনসার্ন, আমি এটা পাবলিক হেলথের একটা রিপোর্ট থেকে জানি যে দেয়ার ইজ নো প্রবলেম, স্টিল ইজ গোয়িং অন।
আমি অ্যাস্ট্রাজেনেকা সম্পর্কে যেটা জানি, আপনার ইউকের যে আপনার রিসার্চাররা বলেছে যে এটাও এখন পর্যন্ত কাজ করছে, বাট এভরিথিং ইজ আনসার্টেন। রাইট নাও আমাদের সায়েন্সের সাথে কমপ্লাই করতে হবে। সায়েন্স ক্যান চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ দেম। সো থিং হলো যে ফিঙ্গার ক্রস, যেটা অফার করা হচ্ছে সেটাই নেওয়া। যদি না হয়, এটা তো আমরা তো আসলে সায়েন্টিফিক কমিউনিটি হাত পা গুটিয়ে বসে নাই, তারা আপনার রিসার্চ করেই যাচ্ছে এবং দেয়ার উইল বি ওয়ে ইনশাল্লাহ। আমরা শুনলাম সুন্দর প্রেজেন্টেশন, নাদিরা ছিল, ইশরাত ছিল, মাহিমা, প্রতীচি ছিল, এবং আমরা অনেক কিছুই জানলাম ভ্যাকসিনটার সম্বন্ধে। আমরা একটু টরন্টো ওয়েবসাইটে যাই, দেখাবো আপনাদেরকে যে কিভাবে বুকিং করতে হয়। আমি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন যে অ্যাকচুয়ালি বুকিংটা কিভাবে করতে হবে। যেমন আমরা এখন টরন্টো সিটি অফ টরন্টোর ওয়েবসাইটে আছি, এখানে কোভিড-19 ভ্যাকসিনের বুকে ভ্যাকসিন লেখা আছে। সো এইখানে আমরা যখন ক্লিক করব বুকে ভ্যাকসিন, তখন ক্লিক করার সাথে সাথে, একটা সেকেন্ড একটু স্লো যাচ্ছে, এখানে আপনাকে যে জিনিসটা দিচ্ছে ওরা এখানে আপনাকে পোস্টাল কোডটা চাচ্ছে। তা পোস্টাল কোড যেমন যেমন ধরেন আমার পোস্টাল কোড হইতেছে M1 ওকে M1L1K9। আমি যদি এই পোস্টাল কোডটা দিই, এটা সরোর পোস্টাল কোড, সো এটা দিচ্ছে ভিউ ইলিজিবল। তখন এখানে আপনাকে সিলেক্ট ইলিজিবল গ্রুপ দিতে হবে। তো এই গ্রুপের ভিতরে এখানে আছে 60 years old in 2021, 55 to 59 years old in 2021, First Nation, Métis and Unit adults, then chronic home health care recipient. তারপর হচ্ছে লং টার্ম কেয়ার হোম রেসিডেন্টস অ্যান্ড স্টাফ, অ্যাসিস্টেড লিভিং রেসিডেন্টস অ্যান্ড স্টাফ, রিটায়ারমেন্ট হোম রেসিডেন্ট স্টাফ, ফার্স্ট নেশন এল্ডার কেয়ার রেসিডেন্টস অ্যান্ড স্টাফ, এসেনশিয়াল কেয়ার গিভার ফর কেয়ার হোম রেসিডেন্টস, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, ফ্রন্টলাইন কেয়ার গিভার। এইখানে যে কোনো একটা গ্রুপে যখন আপনি পড়বেন তখন আপনি এটা ক্লিক করতে পারবেন। যেমন ধরেন আমি দিলাম যে আমি 55 to 59 years old in 2021। আমরা এটা দেওয়ার পরে তারা এখানে আপনাকে বলবে ঠিক আছে ইউ ক্যান স্টার্ট ইট। সো when we started, এখানে স্টার্ট করার পরে এখানে বলবে যে ইউ আর এলিজিবল ফর অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 ভ্যাকসিন। সো নিয়ারেস্ট কোনো ফার্মেসিতে দিতে হবে। এখন এটা ফাইন্ড এ ফার্মেসিতে ক্লিক করলে, আপনি এখানে যদি ফাইন্ড এ ফার্মেসি ক্লিক করেন, তাইলে এখানে এটা দেওয়া হচ্ছে যে আপনি কোথায় কোন ফার্মেসিতে বুকিং দিবেন। ঠিক আছে, তো এখানে আপনাকে আপনার পোস্টাল কোডটা আবার দিতে হবে, দিলে M1L1K9, সরি এটা 9 হয় না, 9। সো এটা দিলে আপনি সার্চ করলে ও আপনাকে নিয়ারেস্ট যেটা হচ্ছে এখানে আমাদের ভিক্টোরিয়া পার্ক ফার্মেসি, এবং কখন ওপেন হবে কখন খুলবে এটা বলতেছে। এখানে নাম্বার আছে, ফোন নাম্বার, এখানে ফোন কল করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আমি ভ্যাকসিনটা দিতে চাচ্ছি, এই সময় আসতে চাচ্ছি ভ্যাকসিনটা। এখানে লেখা আছে অ্যাডাল্ট 55 and over in 2021 interested in receiving the AstraZeneca ভ্যাকসিন। সো এখানে আপনারা যে ভ্যাকসিনটা দিয়ে আসতে পারেন। ভ্যাকসিন দেওয়ার সময় যে জিনিসটা আমি দেখছি যে আপনাকে ভ্যাকসিন দেওয়ার সময় আগে একবার স্ক্রিন করে ঢোকার মুখে আপনার কোনো প্রি হেলথ কন্ডিশন আছে কিনা, আপনি ব্লাড থিনার নিচ্ছেন কিনা, যারা হাই ব্লাড প্রেশার এদেরকে জিজ্ঞাসা করা হয়, এবং জিজ্ঞাসা করার পরে সবগুলি কন্ডিশন চেক করার পরে কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আপনাকে 10-15 মিনিট ওখানে বসায় রাখে। এবং আমি জানি প্রত্যেকটা ভ্যাকসিন সেন্টারের আশেপাশে ওরা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স রেডি রাখে, কারণ কাউকে কোনো একজন পার্সন যদি ভ্যাকসিনের কোনো একটা রিয়াকশন হয়, অ্যালার্জিক রিয়াকশন হয়, এবং এই কথাটা কিন্তু জিজ্ঞাসা করে ভ্যাকসিন দেওয়ার সময় যে কোনো ধরনের অ্যালার্জিক সমস্যা আছে কিনা আপনার। দেওয়ার পরে 10-15 মিনিট পরে যখন ওরা দেখে যে ইউ আর ওকে, তখন কিন্তু আপনাকে একটা রিসিট দেওয়া হয় অটোমেটিক। ওই রিসিটটার ভিতরে লেখা থাকে যে আপনি প্রথম ডোজটা রিসিভ করছেন এবং দে উইল কন্ট্যাক্টেড ইউ ফর দ্য সেকেন্ড ডোজেস। সো আর ভ্যাকসিনের প্রসেসটা অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। যে কোনো জায়গায়, বড় স্টেডিয়ামের মতো জায়গায় আপনি ঢুকলেন, প্রথম থেকে আপনাকে একটা মানে এমন ভাবে না হচ্ছে, প্রত্যেকটা মানুষ নিরাপদ দূরত্ব বজায় রাখা হচ্ছে, এবং একটা রোটেশনে যাচ্ছে যেখানে স্ক্রিনিং হচ্ছে, একদল স্ক্রিন করতেছে, আরেক দল ভ্যাকসিন দিচ্ছে, আরেকজন আপনাকে ভ্যাকসিন দেওয়ার পরে মনিটরিং করতেছে, এবং আপনার মনিটরিং শেষ হওয়ার পরে আপনাকে একটা রিসিট দেয়। এবং ব্যবস্থাপনাটা খুবই সুন্দর। আপনি যদি ফার্মেসিতে যান সেখানেও একইভাবে
ব্যবস্থাপনা, যে আপনাকে ওখানে স্ক্রিনিং করা হচ্ছে, আগে ফর্মগুলি ফিল আপ করা হচ্ছে। তা এই জিনিস এইগুলি আপনাদেরকে মানে আমরা বললাম যে আপনারা যাতে কেয়ারফুলি, এই জিনিসটা ভয়ের কিছু নাই। ভ্যাকসিনটা মানে আপনারা এইটুকু মনে হবে না যে আমি দেওয়ার পরে যদি সাইড এফেক্ট হয়, রাইট দ্য ওয়ে আমি কোথায় আমি হেল্পটা পাবো। আপনি রাইট দ্য ওয়েতে ওখানে সাপোর্ট থাকে, আর ভ্যাকসিন দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমাদের সবাইকে একটা কাজ করতে হবে, যে আমাদেরকে রেডি রাখতে হবে আমাদের হাত, আমাদের স্লিপ রোল আউট করতে হবে যাতে ভ্যাকসিন রোলিংটা সুন্দরভাবে হয়। সো এখানে একটা জিনিস হইতেছে কোভিড-19 ভ্যাকসিন ক্লিনিক, যেটা এই পোস্টাল কোডে দেওয়ার পরে যদি সর্ট মাই রেজাল্ট, ওকে, আপনি প্রি রেজিস্ট্রেশনটা করতে পারেন যে কোথায় আপনি ভ্যাকসিন, ইস্ট জেনারেল হসপিটাল আছে, কক্সওয়েল হসপিটাল আছে, যেখান থেকে আপনারা এই রেজিস্ট্রেশনটা করতে পারেন। এখানে লেখা আছে যে কিভাবে কোন 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 পপুলেশনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর যারা আপনারা কমিউনিটিতে আছেন বা এখন পর্যন্ত এইসব কন্ডিশনের মধ্যে পড়েন বা ভ্যাকসিন নেন নাই, প্লিজ যত তাড়াতাড়ি করে ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এখানে যেমন হাইয়েস্ট রিস্কটা লেখা হচ্ছে যারা অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, বা তাদেরকে হিমোথ্যালাফিক বা স্টেম, বা আমার কাছে এখন চশমাটা নাই। তারপরে হাই রিস্ক আছে যারা এসেনশিয়াল কেয়ার গিভার। আমি একটা জিনিস শেয়ার করি যে এখানে দেখেন আপনার হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি ডায়াগনোসড উইদিন লাস্ট ইয়ার, এটা কিন্তু একটা ক্যান্সার। যে কোশ্চেনটা করেছেন দেখেন উইদিন লাস্ট ইয়ার, আপনার লাস্ট ইয়ারের মধ্যে যেটা হয়ে গিয়েছে সেটা আর কি। এর জন্য বললাম যে আপনার যদি কারো ক্যান্সার প্রিভিয়াসলি থেকে থাকে এবং কিউর হয়ে থাকেন, অবশ্যই আপনারা ভ্যাকসিন পাবেন এবং ভ্যাকসিন রেজিস্ট্রেশন করবেন। কিন্তু কারেন্টলি যদি আপনারা কোনো ট্রিটমেন্টের মধ্যে আপনার কেমোথেরাপির মধ্যে দিয়ে যান, তখন আপনারা অবশ্যই আপনাদের ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন। সো আমরা চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দিতে, কারণ হইতেছে এই মুহূর্তে সবাই একসাথেই আমাদেরকে মানে একটা অ্যাকশন নিতে হবে, যে যেভাবে হোক এই ভাইরাস আর মানুষের যে রেস চলতেছে এর ভিতরে মানুষকে জিততেই হবে। আর জিতার একটা উপায় হইতেছে কালেকটিভ অ্যাকশন। কালেকটিভ অ্যাকশনটা এইভাবে নিতে হবে যে সবাই আমরা ভ্যাকসিন দিব, তাহলে কালেকটিভ ইম্প্যাক্ট হবে, যে ভ্যাকসিনের ওই ভাইরাসের বিষ দাঁতটা ভেঙে যাবে, যেটা নাদিরা বলছে ডিফ্যাং হবে ভাইরাসটা। ডিফ্যাং না হইলে এই ভাইরাস তো নতুন স্ট্রেন চলে আসলে তো দেখা যাবে যে আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি সেটা হয়তো দেখা যাবে কোনো কাজ করতে পারতেছে না, আমাদেরকে প্রোটেক্ট করতে পারতেছে না। কারণ একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে যাইতে যাইতে ভ্যাকসিনটা মিউটেন্ট হয়, নিজেদের শক্তিশালী করে। তা আমাদেরকে সবাইকে এই করতে হবে। এবং এখানে আরেকটা আছে যে অ্যাডাল্ট টু 50 years old এজ অ্যান্ড ওল্ডার হু লিভ ইন প্রায়োরিটি নেবারহুড, আপনারা এখানে ক্লিক করলে আপনাদের পরবর্তীতে স্টেপে ওরা নিয়ে যাবে যে কিভাবে আপনারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন এবং ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারেন। সো আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা আজকে আমাদের প্রেজেন্টেশনে জয়েন করছেন। আর এর ভিতরে যদি কেউ এই কোভিড-19 এফেক্টেড হয়ে যান, প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাদেরকে অন্যান্য সার্ভিসগুলি যেগুলি আপনার দরকার সেই মুহূর্তে আপনাদেরকে কানেক্ট করে দিব। আর ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য কারো যদি কোথাও কোনো হেল্প লাগে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমরা আপনাকে এই ব্যাপারটা হেল্প করব যাতে আপনি ভ্যাকসিনটা দ্রুত নিতে পারেন এবং সবাই যেন আমরা দিন শেষে নিরাপদ থাকি, আবার আমরা যেন সে আগের দিনগুলির মতো ফিরে যেতে পারি। কারণ আগের দিনগুলিতে ফিরে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করতেছি, কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টায় যেটা হইতেছে বিজ্ঞান যেন আমাদের সাথে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমরা যেন সায়েন্সকে মেনে চলি। এই মুহূর্তে সায়েন্সের কথাই শুনতে হবে পলিটিক্যাল লিডারদের থেকেও বেশি। সরকার যেভাবেই করুক, ইমার্জেন্সি ব্রেক দেখ আর লকডাউন দেখ, আপনি মনে রাখবেন যে আপনার নিরাপত্তা আপনাকে ফলো করতে হবে। আপনি আপনাকে প্রোটেক্ট করেন, কারণ দিন শেষে আপনার যদি কিছু হয়ে যায় আপনি একটা নাম্বার সরকারের জন্য, কিন্তু আপনি অনেক কিছু আপনার ফ্যামিলির জন্য। অতএব নিজেকে প্রোটেক্ট করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবগুলি প্রতিরোধ পালন করেন, যেমন মাস্ক পরা, হ্যান্ড ওয়াশ করা, 6 ফিট দূরত্ব রাখা। এটা আমাদের একটা অভ্যাসে পরিণত করে দিতে হবে। এটাকে হয়তো আমাদের অনেক দিন পর্যন্ত মাইনা চলতে হবে এবং সেটা যাতে আমরা মেনে চলি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর চেষ্টা করেন যে নিজে ভালো থাকবেন, কমিউনিটির ভালো রাখবেন।
আর থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নাদিরা তোমাকে ধন্যবাদ, ইশরাত তোমাকে ধন্যবাদ, মাহিমা, প্রতিচি সবাইকে ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আর যারা আমাদেরকে দেখছেন ভিউয়ার, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই জিনিসটা সবাইকে স্প্রেড করবেন প্লিজ, শেয়ার করবেন সবার সাথে, যেন সবাই এই জিনিসটা শুনে দেখে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি ভালো ইনফরমেশন আনতে। ভবিষ্যতে আবার আমরা আরো ভালো ইনফরমেশন নিয়ে আসবো এবং আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।